requirements key. There is a special there is economic contract. English is contract. Marriage is about our definition of marriage. এই দুইটা একটা একটু লম্বা আছে লেকচার রিজলিউশন মেরিজে অনেক বেশি লেকচার আছে আমরা যতটুকু সম্ভব মেরিজ করলে রিজলিউশন মেরিজ বিয়ে করে দেওয়ার পর আবার বিয়ে ভাঙার জন্য আমরা পড়াশোনা করতে হবে এবার দাওয়া মেইনটেনেন্স আছে দাওয়া মেইনটেনেন্স এটা তোমার লিগ্যাল অব্লিগেশনস হাজবেন্ডের উপর legal effect বিয়ে করছো এজন্য দিতে হবে বিয়ে করছো এজন্য দাওয়া দিতে হবে দাওয়া হচ্ছে তোমার মেরিট মেরিজ হওয়ার জন্য বিয়ে করার জন্য প্রি কন্ডিশন নয় আমরা অনেকে বলতে পারি যে দাওয়া ছাড়া বিয়ে হতে পারে না ইসলামিক ল থেকে কিন্তু তোমার মেরিজ is very unique because of its very simplicity because there are two basic pillars to constitute a marriage. These two pillars are offer and acceptance. Provided that offer and acceptance are made in the presence of witnesses. এইটুকু হলে বিয়ে হয়ে যায় offer and acceptance আর witness অনেক সময় বলছে যে এটা there are different types of marriage, regular marriage or married marriage, irregular marriage, void marriage. Void marriage is not marriage at all. Void marriage কোনো marriage না তো হচ্ছে ইসলামিক জুরিস্টরা প্রথমে marriage কে ক্লাসিফাই করেছে দুই ধরনের marriage হিসেবে either valid হবে or void হবে valid marriage এর যে requirements সেগুলো যদি ফুলফিল না হয় তাহলে সেটা হয়ে যাবে void হবে or to Islamic jurista there is another type of marriage তারা কি করবে উদ্ভাবন সেটা হচ্ছে তোমার irregular marriage কিন্তু শিয়া জুরিস্টরা পরে হানাফি জুরিস্ট যদিও হানাফি জুরিস্ট হচ্ছে যে created another classification of marriage irregular marriage but subsequently all the Islamic schools accepted just type of marriage irregular marriage কে আমরা সুন্নাহ স্কুল কি করেছে accept করেছে যদিও কি করে নেই শিয়া জুরিস্ট did not accept the irregular marriage they according to Shia school there are two types of marriage married marriage void marriage if the requirements to constitute a married marriage are not fulfilled that marriage will be void সেই marriage কি হবে void হবে এটা শিয়া জুরিস্ট তারা শিয়া জুরিস্টের মধ্যে তিনি irregular marriage হতে বলেছে irregular marriage হতে বলেছে irregular marriage কখন যে আমরা বললাম যে there are two basic pillars to constitute a marriage offer and acceptance offer and acceptance থাকলে কি হবে কিন্তু provided that there are this offer and acceptance are made in the presence of two witnesses দুইজন সাক্ষীর সামনে উপস্থিত এসে offer and acceptance offer দিল পেপারের জন্য এরপর হচ্ছে যার কাছে বিয়ে করতে হবে সেই ব্যক্তি কি করতে হবে সেই অফারটা অ্যাকসেপ্ট করতে হবে কিন্তু এটা কি দুইজন সঙ্গে উপস্থিতি করতে হবে এটাই তো তোমার রিকোয়ারমেন্ট একটা ভ্যালিড রেজাল্টের জন্য অনেক সময় দেখা যায় যে তোমার সেই উইটনেস যদি না থাকে দেয়ার আর available আর the presence of witness যদি হয় witness যদি available না থাকে অথবা in the absence of witnesses সাক্ষীর উপস্থিতি যদি সেই বিয়েটা যদি হয়ে যায় অফার এন্ড অ্যাকসেপ্টেন্স বিয়ে যদি হয়ে যায় দেন আমি যে বলছি সেই ধরনের বিয়েটা হবে কি irregular marriage when the witnesses will be present অথবা when the witnesses will be available after the solemnization of marriage after the marriage is completed then সেক্ষেত্রে সেই বিয়েটা কি হয়ে irregular marriage থেকে সেটা void marriage
ইরেগুলার ম্যারেজ আছে তোমার এটা এই যখন ভ্যালিড ম্যারেজ হয়ে যাবে তখন সেক্ষেত্রে ইরেগুলার ম্যারেজ আর ম্যারেজ থাকে না, সেটা ম্যারেজ থাকে না, সেটা ভ্যালিড থাকে। তো ইরেগুলার ম্যারেজ আফটার ইরেগুলার ম্যারেজ টার্নস ইনটু দ্য ভ্যালিড ম্যারেজ, দেন সেক্ষেত্রে দ্য ভ্যালিড ম্যারেজ বিকামস এ নিউ ম্যারেজ। ইরেগুলার ম্যারেজ থাকে না, সেটা ভ্যালিড ম্যারেজ হওয়ার পরে সে নতুন ম্যারেজ হয়ে যায়, নতুন ভাবে এবার এগ্রিমেন্ট হয়, নতুন ভাবে কন্ট্রাক্ট তৈরি হয়। ইরেগুলার ম্যারেজ একটা কন্ট্রাক্ট হলো, পরবর্তীতে যখন সেই ইরেগুলার ম্যারেজের যে বেরিয়ে উইটনেস ছিল না, উইটনেসের এর কারণে ইরেগুলার হয়ে গেল, সেই উইটনেস আসার পরে যে হয়ে যায় ভ্যালিড ম্যারেজ হয়ে যায়, ভ্যালিড ম্যারেজ করে আবার কি নিউ কন্ট্রাক্ট হয়। এখন তাইলে আমরা এই সময় যাওয়ার আগে at the very beginning আমরা দেখি যে ম্যারেজ ওয়াজ ম্যারেজ কি কেন ম্যারেজ দরকার, নাকি কেন ম্যারেজ দরকার, ম্যারেজের উপর আরো স্টুডি হবে, তোমরা অনেক বিষয় আছে, যাওয়ার আছে, রাইট টু দাওয়া, রাইট টু মেইনটেনেন্স, এগুলো কার রাইট, স্ত্রী রাইট, এরপর তোমার রাইট টু ইনহেরিটেন্স আছে না, তাহলে চ্যাপ্টার আছে মেইনটেনেন্স চ্যাপ্টার আছে, লেজিটিমেসি অফ চিলড্রেন, acknowledgement of paternity, এই বিষয়গুলো আছে না। হ্যাঁ, তাহলে কখন when does a child become legitimate or illegitimate, কখন একজন সন্তান legitimate হয়, হ্যাঁ, এবং কখন illegitimate হয়, তাই না? কখন স্ত্রী যে হাজবেন্ডের কাছ থেকে দাওয়াত ক্লেম করতে পারবে, কখন স্ত্রী হাজবেন্ডের কাছ থেকে মেইনটেনেন্স ক্লেম করতে পারবে, the right to inheritance, the mutual rights of inheritance, কখন হাজবেন্ড স্ত্রীর কাছ থেকে ইনহেরিটেন্স দাবি করতে পারবে, হ্যাঁ, আর কখন স্ত্রী হাজবেন্ডের কাছ থেকে ইনহেরিটেন্স দাবি করতে পারবে, এই বিষয়গুলো আছে না। হ্যাঁ, এই বিষয়গুলো ক্লেম করার আগে ফার্স্ট অফ অল কি ক্লেম করতে হবে, হ্যাঁ, কি ক্লেম করতে হবে? স্ত্রী যখন হাজবেন্ডের কাছ থেকে ডাওয়ার ক্লেম করতে যাবে, মেইনটেনেন্স ক্লেম করতে যাবে, তাদের যে হাজবেন্ড এই নারী এবং পুরুষের মাধ্যমে যদি কোনো সন্তান জন্ম হয়, সেই সন্তানের বৈধতা যাচাই করার জন্য যখন বৈধতা নিয়ে বসে রেস হবে, সেই সন্তানকে লেজিটিমেট ইলিজিটিমেট কোনো নারী যদি কোনো পুরুষের কাছ থেকে দাওয়ার ক্লেম করতে যাচ্ছে, মামলা করতে যাচ্ছে, এরপরে যদি কোনো নারী যদি কোনো পুরুষের কাছ থেকে যদি বড় পোষণ দাবি করতে চায়, আচ্ছা, তারপর হচ্ছে বললো যে সে বাকি একটা মামলা করে দিল, কোনো একটা তোমার বিরুদ্ধে মামলা হয়ে গেল, বলে গেল আর কি বিগত 2 বছরের জন্য মেইনটেনেন্স তুমি দেওনি, ফার্স্ট মেইনটেনেন্স, তাই না? তো এই যে তোমার জাস্ট কাইন্ডস অফ ক্লেমস ফর মেইনটেনেন্স, দাওয়া, লেজিটিমেসি অফ চিলড্রেন, এরপর মনে করো কোনো পুরুষ যদি মানে কি কোনো নারীর কাছ থেকে যদি কোনো প্রপার্টি পেতে চায়, অথবা কোনো নারী যদি কোনো পুরুষের কাছ থেকে যদি প্রপার্টি পেতে চায়, ফার্স্ট অফ অল কোন বিষয় প্রমাণ করতে হবে, কোন বিষয়? ম্যারেজ। তার মানে এখানে কোয়েশ্চেন রাইজ হবে ডাজ এ ম্যারেজ বিটুইন মেল এন্ড ফিমেল এক্সিস্ট, সেই নারী এবং পুরুষের মধ্যে বিয়ে কি বিদ্যমান কিনা, বিয়ে আছে কিনা, এটাই তো ফার্স্ট কোয়েশ্চেন রাইজ হবে। তারপরে তোমার এখানে প্রুফ করতে হবে তাদের মধ্যে বিয়ে হয়েছে কিনা, বিয়ে যদি প্রমাণিত না হয়, তাহলে সেক্ষেত্রে কি সেই নারী বা পুরুষ মানে সেই নারী দাওয়া মেইনটেনেন্স কি ক্লেম করতে পারবে? সেই নারী বা পুরুষ তাদের যে সন্তানকে লেজিটিমেট চাইলে সেটা দাবি করতেছে, সেটাকে দাবি করতে পারবে? এবং তারা একে অপরের কাছ থেকে যে তোমার মানে প্রপার্টি দাবি করতেছে, সেই প্রপার্টি দাবি করতে পারবে বাই ওয়ে অফ ইনহেরিটেন্স, উত্তরাধিকার সূত্রে প্রপার্টি যদি দাবি করে। কোনো মানে পুরুষ মারা গেল আর এক নারী এসে বলতো যে আমি তার কাছ থেকে প্রপার্টি পাই, কিভাবে সেই প্রপার্টি কিভাবে? বলছে আমি তার স্ত্রী, আমি একটা বিধবা স্ত্রী, আমি তার কাছ থেকে প্রপার্টি পাবো, উত্তরাধিকার আইনি হিসাবে প্রপার্টি পাবো। এখন মনে করো কেউ জানে না তুমি সেই স্ত্রী যে সেই পুরুষের স্ত্রী সেটা কেউ জানে না, হ্যাঁ, এখন যদি তুমি বললে হবে, একটা মামলা করে দিলে অথবা তুমি একজনের কাছে গেলা, সেটা বললেই হবে, তোমাকে দিয়ে দিবে, প্রপার্টি দিয়ে দিবে, তাহলে তোমাকে কি প্রমাণ করতে হবে? আমার সাথে বিয়ে হয়েছে সেটা প্রমাণ করতে হবে।
তার মানে এই যে claim for maintenance, claim for dower, তারপর হচ্ছে তোমার legitimacy of children, claiming legitimacy of children, claiming the right to mutual right to inheritance are involved with the proof of marriage. বিয়ে প্রমাণের সাথে এটা কি জড়িত। তাহলে without the existence of marriage this cannot be claimed. মানে বিয়ে না হলে তো এগুলো কি করা যাবে না, ক্লেম করা যাবে না। রিলিজিয়াস পার্সপেক্টিভে বিয়ে হচ্ছে তোমার একটা ম্যারেজ ইজ এ রিলিজিয়াস ইনস্টিটিউশন। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বিয়ে একটি কি ধর্মীয় প্রতিষ্ঠান। কেন ধর্মীয় প্রতিষ্ঠান বলছে? এবং নবী দা প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বিয়েকে বলছে যে একটি ইবাদত। Declared the prophet Muhammad sallallahu alaihi wasallam himself declared the marriage as an ibadat. Ibadat means a righteous act. ইবাদত হিসেবে রাখা যাচ্ছে। তার মানে কি বিয়ে করা সবের কাজ নাকি? So that means Islam does not recognize celebration. চিরকুমার থাকাটা কি ইসলাম কি করেন না? সমর্থন করেন না। Unfortunately, there are many social organizations that claim celebration তারা কি থাকে? চিরকুমার থাকবে। চিরকুমার সঙ্গ রয়েছে। তার হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় রয়েছে। তারপর এই যে ইউনিয়ন ট্রাস্ট হয় না? সুন্দরী বর্তমানে আসে বর্তমানে সময় আছে ব্যানারে কি হয়? স্লোগান দিয়ে মিছিল হয়। আমার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটা ক্লাস দেখলাম। মিছিল ছিল স্যার। এরকম ইয়া টাইপের। ওখানে কি তারা একসাথে ওরা কি তাদের দাবি দেখলাম হচ্ছে কিউ পাবে এই রে কেউ পাবে না তা হবে না তাহলে এই সর্বোচ্চ প্রেমের অধিকার তারা দাবি করতে চায়। মানে কেউ যাতে সিঙ্গেল না থাকে, সবাই মিঙ্গেল হয়ে যায়। সবাই আরে ভার্সিটি লাগে ভার্সিটি আসছে বড় যারা ব্যস্ত আসছে। আবার এটা অবশ্যই কি হইতে হবে, তুমি যেটাই যাই করো না কেন সেটা অবশ্যই কি হালাল ভাবে যদি সবকিছু করো। কারণ কি ম্যারেজ নারী এবং পুরুষের মধ্যে সম্পর্ক নির্ধারণ করতে পারে একমাত্র কি ম্যারেজ। তার মানে ম্যারেজ ডিটারমাইন্স দ্য ইন্টিমেট রিলেশনশিপ বিটুইন মেল এন্ড ফিমেল, মেল এবং ফিমেল। ফিমেল মেল নারী এবং পুরুষের মধ্যে যে ইন্টিমেট রিলেশনশিপ এটা নির্ধারণ করতে পারে কি ম্যারেজ।
তারপরে এখানে ম্যারেজ ছাড়া কি করা যায় না, উইদাউট ম্যারেজ কোন নারী এবং পুরুষের মধ্যে কোনো ধরনের হালাল সম্পর্ক হতে পারে। এইগুলো যদি স্ট্রিক্টলি যদি ইন্টারভিউ করো তাহলে কিন্তু মানে বিশাল বিশাল কি যে অনেক বড় কথা বলতে পারে দেখি। হ্যাঁ, কারণ এখানে কিন্তু তোমার ম্যারেজের এই কথার মধ্যে কিন্তু ম্যারেজের ডেফিনেশন কি আছে অন্তর্নিহিত রয়েছে। কারণ ম্যারেজ হচ্ছে legalizes, marriage is a one kind of form অথবা a method that legalizes the intimate relationship between male and female and the procreation of children, সন্তান উৎপাদন। নারী পুরুষের ইন্টিমেট রিলেশনশিপটাকে কি করে রিয়েলাইজ করে এবং সন্তান উৎপাদনকে কি করে রিয়েলাইজ করে। তার legalization of generation সন্তান উৎপাদনের বৈধতা প্রদান করে। কারণ এইগুলো ছাড়া বিয়ে ছাড়া অন্য ভাবে সন্তান উৎপাদন করা, বিয়ে ছাড়া কি অন্যভাবে নারী এবং পুরুষের মধ্যে ইন্টিমেট রিলেশনশিপ হওয়াটা কি হারাম, নাকি হারাম। তো এটাকে একটা সিম্পল অ্যাক্ট নাকি, অবশ্যই একটা মানে অনেক কাজ যেটা কি ফর্নিকেশন ইলিসিট রিলেশনশিপ। কারণ বিয়ে হচ্ছে একমাত্র নারী এবং পুরুষের মধ্যে লিগ্যাল রিলেশনশিপ তৈরি করে। বিয়ে ছাড়া অন্য কোনো রিলেশনশিপটাকে কি বলা হয় ইলিসিট, ইলিগ্যাল। হ্যাঁ, তারপর হচ্ছে তোমার এটা হচ্ছে ফর্নিকেশন। আমরা কিন্তু এখানে দেখতে পাবো যে বিয়ে কাকে করা যাবে না, প্রমিনেন্ট ডিগ্রিজ অফ ম্যারেজ যেটা পয়েন্টটা আমরা জানবো। তখন কিন্তু দেখতে পাবো ইলিসিট রিলেশনশিপ, অবৈধ সম্পর্ক, ফর্নিকেশন, অ্যাডাল্টারি সম্পর্ক, এটাও একটা বিয়ের ক্ষেত্রে একটা প্রমিনেন্ট ডিগ্রি তৈরি করে, প্রমিনেন্ট ডিগ্রি তৈরি করে। তারপরে আমি একটা কথা বলছিলাম যে এর আগে ওই যে অনেকে কোশ্চেন করছিল যে বিপ্লবের কোশ্চেন করছিল উত্তর ছেলের বাবার সাথে মেয়ের মায়ের সাথে বিয়ে হবে কিনা, একটা কোশ্চেন করছিল কেন হাজবেন্ডের বাবার সাথে ওয়াইফের মার সাথে বিয়ে হতে পারে কিনা, এই যে কোশ্চেন করছিল। আর একটা কোশ্চেন হচ্ছে কি যদি কোনো মেয়েকে যদি বিয়ে করতে পারে তাহলে সে মেয়ের মাকে বিয়ে করতে সমস্যা কি, এটা এরকম একটা কোশ্চেন করছে এখান থেকে। তার মানে মাদার ইন লকে বিয়ে করা যাবে না, মাদার ইন লকে বিয়ে করা যাবে। শুধু তাই না, আমি এটা বলছিলাম যে তুমি ছাত্র জীবনে বিয়ে করার আগে যদি কোনো নারীর সাথে যদি কোনো পুরুষের সম্পর্ক থাকে, সেই নারীর সাথে যদি কোনো ইলিসিট রিলেশনশিপ যদি হয়, ইন্টিমেট রিলেশনশিপ যদি হয়, পরবর্তীতে কিন্তু বিভিন্ন কারণে সেই নারীর সাথে তোমার বিয়ে হলো না, ঠিক আছে, হ্যাঁ বিয়ে হলো না, তখন সেক্ষেত্রে পরবর্তীতে গিয়ে সেই নারীর মেয়ে অথবা সেই নারীর মা কাউকে কিন্তু বিয়ে করতে পারবে না, কাউকে কিন্তু বিয়ে করা যাবে না। সবটাকে এখানে তোমার যে তার মানে অথবা এমন হতে পারে যে তোমার হ্যাঁ তুমি মাথায় লকে বিয়ে করতে পারবা, তখন যখন হচ্ছে ম্যারেজ যদি কনসামেশন না হয়, বিয়ে হয়েছে, বিয়ের পরপরে কি হয়ে গেছে উইদাউট কনসামেশন অফ ম্যারেজ ডিভোর্স, তারপরে সেক্ষেত্রে ম্যারেজের যে মানে উদ্দেশ্য পারপাস সেটা তো একদম ভুলে যাবে। ম্যারেজের পারপাস কি? টু লিগ্যালাইজ দ্য ইন্টিমেট রিলেশনশিপ বিটুইন এ মেল এবং ফিমেল, সেটাও হয় না। সেটা যদি হয় না, যেহেতু হয় নাই, নেক্সট স্টেপ হচ্ছে কি টু জেনারেট কি টু জেনারেট চিলড্রেন, সন্তান উৎপাদন করা, সেটা হয়নি। ফার্স্ট কাজ না হলে কি ফার্স্ট পারপাস সার্ভ না হলে সেকেন্ড পারপাস তো সার্ভ হচ্ছে না। সো এখানে ম্যারেজ কি হয় না, ম্যারেজ কনসামেশন হয় না, হচ্ছে সেই ম্যারেজের পারপাস সার্ভ হয় না বিদায় হচ্ছে তখন সেক্ষেত্রে তার মানে হচ্ছে তোমার যে প্রমিনেন্ট ডিগ্রি, 3 ধরনের প্রমিনেন্ট ডিগ্রি অফ ম্যারেজ আছে। হ্যাঁ, আমরা কিন্তু শুরু থেকে ভিতরের দিকে চলে গেছি। কনসেন্ট গিফট, তারপর হচ্ছে তোমার অ্যাফিনিটি, ফসফরাইজ, তিনটা আছে না। কনসেন্ট মানে হচ্ছে তোমার রক্তের সম্পর্কে মানে কি যারা সম্পর্কিত, এমন কাউকে বিয়ে করা, কাদেরকে বিয়ে করতে পারবে না,
তাদের ক্ষেত্রে বিয়ে করতে পারবে না। তারপর যে অ্যাফিনিটি মানে হচ্ছে বৈবাহিক সম্পর্কে সম্পর্কিত কাদেরকে বিয়ে করতে পারবে না, সেই বৈবাহিক সম্পর্কে সম্পর্কিত এই বিষয়টা বললাম। যদি এখানে শর্ত হচ্ছে তোমার বৈবাহিক সম্পর্কে সম্পর্কিত তাদেরকে বিয়ে করতে পারবে না, যদি শর্ত হচ্ছে বিয়ে হওয়ার পরে কনসামেশন হয়েছে, কনসামেশন হওয়ার পর সেই স্ত্রী হ্যাঁ অ্যাসেন্ডেন্ট ডিসেন্ডেন্ট বিয়ে করতে পারবে না। তাহলে সেই স্ত্রী মেয়ে এবং সেই স্ত্রীর মা নানি তাদেরকে বিয়ে করতে পারবে না, সেই স্ত্রী খালা তাদেরকে বিয়ে করতে পারবে না নাকি? এরকমই তো নাকি অ্যাসেন্ডেন্ট ডিসেন্ডেন্ট তাদেরকে বিয়ে করতে পারবে না। শর্ত কি? শর্ত কি? ম্যারেজ অবশ্যই কি হতে হবে? কনসামেটেড হতে হবে। ম্যারেজ যদি কনসামেশন না হয় তাহলে সেই শর্ত প্রযোজ্য হবে না। তবে এটা দিয়ে আসছে তোমার ব্যাখ্যায় এই যে অ্যাফিনিটি এইটা ব্যাখ্যায় আসছে বলছে যে এই ধরনের সেম প্রহিবিশন অ্যারাইজেস when যখন কি হয় ফর্নিকেশনের মাধ্যমে কি হবে? তারপরে ফর্নিকেশনের অর্থ কি? যদি এরকম যদি হয় দেখে কোনো নারীর সাথে বিয়ে ছাড়াই যদি কোনো ধরনের ইলিসিট রিলেশনশিপ তৈরি হয়, সেই নারীর মেয়ে সেই নারীর মা কি হবে না? বিয়ে করা যাবে। বুঝছো? এটা কিন্তু এভিনিটি গ্রাউন্ডে এটা তাকে বিয়ে করা নিষেধ। এভিনিটি গ্রাউন্ডে তাকে বিয়ে করা নিষেধ। সো এটা সম্পর্কে তৈরি করার সময় তোমাকে আগে দেখতে হবে যে যার মেয়েকে বা যার মাকে বিয়ে করতে যাবা সেই নারীর সাথে কোনো ধরনের তোমার ইন্টিমেট রিলেশনশিপ হয়েছিল কিনা, ঠিক আছে? এইগুলো দেখতে হবে। যাই হোক আমরা সেগুলোতে পড়ে আসি। যেটা বুঝতে হচ্ছে তোমার ম্যারেজ ইজ এ সোশ্যাল ইনস্টিটিউশন, এটা সামাজিক প্রতিষ্ঠান। আমি প্রথমে বললাম ম্যারেজ ইজ এ রিলিজিয়াস ইনস্টিটিউশন ইন দ্য সেন্স দ্যাট ম্যারেজ কি করছে যে এটা কি রয়েছে, ম্যারেজ একটা ইবাদত আকাইদ হিসেবে আকাইদ করা হয়েছে। রাসূল ইসলাম নিজে কি এটাকে ইবাদত হিসেবে আকাইদ করেছেন এবং চিরকুমার থাকাকে রিকগনাইজ করা হয়েছে ইসলাম। তার বিয়ে করতেই হবে। তাহলে এই ধরনের তোমার যে প্রত্যেকটা ইভরি ক্যাপেবল মেল এন্ড কি ফিমেল মাস্ট ম্যারি, তার অবশ্যই তাকে কি করতে হবে? বিয়ে করতে হবে। প্রত্যেক সামর্থ্যবান পুরুষ নারীকে কি করতে হবে? বিয়ে করতে হবে। যদি সামর্থ্য না থাকে সামর্থ্য না থাকলে কি রোজা রাখা হবে। রোজা রাখা নির্দেশ আছে। অনেকে বলে কি বিয়ে করা সুন্নাহ। হ্যাঁ বিয়ে করা সুন্নাহ, কিন্তু পবিত্র কোরআনে বিয়ে করার নির্দেশ আছে না? আছে আছে বিয়ে করার নির্দেশ আছে না? তাহলে এখানে বিয়ে করা কার জন্য ফরজ? যে ব্যক্তি সামর্থ্য রয়েছে তার জন্য বিয়ে করা ফরজ। যে ব্যক্তির বিয়ে করার জন্য কেউ সামর্থ্য নেই তার জন্য বিয়ে করা সুন্নাহ। বিয়ে করা সুন্নাহ। তাহলে এটা কিন্তু তোমার ঢালাও হবে বিয়ে করা সুন্নাহ, সেই কথা বললেই হবে না। হ্যাঁ সামর্থ্যবান এখানে সামর্থ্য ক্যাপাবিলিটি দুই ধরনের ক্যাপাবিলিটি, ইকোনমিক ক্যাপাবিলিটি আর ফিজিক্যাল ক্যাপাবিলিটি। দুই ধরনের ক্যাপাবিলিটি থাকতে হবে। এই দুই ধরনের ক্যাপাবিলিটি যদি থাকে কোনো পুরুষের তাহলে অবশ্যই কি করতে হবে? তার জন্য বিয়ে করা ফরজ। যদি না থাকে নিজেই চলতে পারে না এবং বিয়ে করে কি বউকে কি মেনটেনেন্স দেবে এমন যদি হয় তার জন্য কিন্তু ফরজ না, সে চাইলে বিয়ে করতে পারে, তখন সেই সুন্নাহটা দেয়া হবে। যদি একসাথে থাকে দুটোর মধ্যে একসাথে মানে দুটোর মধ্যে একটা থাকে ফিজিক্যাল আর যদি ফিজিক্যাল ক্যাপাবিলিটি আছে তাহলে তুমি যে যদি একটা থাকে শুধুমাত্র তোমার এটার সাথে ইকোনমিক ক্যাপাবিলিটির সাথে কি জড়িত? তোমাকে দাওয়াত দিতে হবে, তোমাকে মেইনটেনেন্স দিতে হবে, তাই না? এগুলো জড়িত। তাহলে আরেকটা যে মানে ফিজিক্যাল ক্যাপাবিলিটির কথা বললা, হ্যাঁ সেই ফিজিক্যাল ক্যাপাবিলিটি ম্যারেজের জন্য তুমি ডিফাইন করবা, সেই ম্যারেজের ডেফিনিশনের মধ্যেই রয়েছে। এখন সেটাই যদি না তুমি বিয়ে করো কি বলো কি জন্য? সেটাই যদি না থাকে তাহলে এখানে ম্যারেজের যে ডেফিনিশন সেটাই তো এখানে কি হচ্ছে না, যে ম্যারেজের যে পারপাস সেটাই সার্ভ করা হচ্ছে না, সেটা পারপাস সার্ভ করা হচ্ছে না। তাহলে এখানে মানে বিয়ে কি তোমার সুকুন হিসেবে আখ্যায়িত করা হয়েছে। সুকুন মানসিক শান্তি প্রশান্তি, মেন্টাল পিচ, রেসিপ্রোকাল মেন্টাল পিচ ফর দ্য হাজব্যান্ড এন্ড ওয়াইফ। নারী স্বামী এবং স্ত্রীর জন্য পারস্পরিক মানসিক শান্তির কথা বলা হয়েছে। এখন সেই মানসিক শান্তিটা আছে কি? মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, ঠিক আছে, ইন্টিমেট রিলেশনশিপ, এটার মাধ্যমে তোমার মেন্টাল পিসটা আসে। এখন তোমার সেই ফিজিক্যাল ক্যাপাবিলিটি যদি আসে তাহলে সে সুকুনটা হবে না, সুকুন তো
হবে না। সো তার জন্য ফরজ না, সে চাইলে বিয়ে করতে পারে, সে চাইলে বিয়ে করতে পারে, ফরজ না। মানে আমি তো বললাম সামর্থ্যবান ইফরি কেবল যে মেল এন্ড ফিমেল তাদের হচ্ছে বিয়ে করা ফরজ, কিন্তু যদি কেবল না হয় তাহলে সেক্ষেত্রে তো বিয়ে করা সে চাইলে বিয়ে করতে পারে, লাগাতে নিষেধ করবে না, লাগাতে নিষেধ করবে না। এবং এই সোশ্যাল পারপাস সাফ করে কিভাবে, তাহলে যদি বিয়ে করবে যে সমাজে সবচেয়ে বেশি বিয়ে প্রচলিত হচ্ছে সেই সমাজকেই অলঙ্করণ নাকি সেই সমাজে মানে এরকম নারী গঠিত ব্যাপার কম, যে সমাজে বিয়ে নেই সেই সমাজে এই ধরনের একটি কলঙ্ক আনসেস্ট রিলেশনশিপ গড়ে ওঠে, ইলিসিট রিলেশনশিপ গড়ে ওঠে, অবৈধ সম্পর্ক হয়ে যায়, তাই না? যেখানে বিয়ে আছে, এই জন্য ইসলাম কিন্তু বিয়েকে সহজ করেছে, কিন্তু ইন প্র্যাকটিস আমরা নিজেরা চিরঙ্গের কালচার আমরা অনেক বেশি ডিফিকাল্ট করেছি, বলছে যে এই লাখ টাকা তাদের মত দিতে হবে। অথচ ডাওয়ার ইজ নট ফ্রি কন্ডিশন টু কনস্টিটিউট এ ম্যারেজ ম্যারেজ, এটা বিয়ের জন্য ডাওয়ার কিন্তু ফ্রি কন্ডিশনের পূর্ব শর্ত নয়, তার মানে উইদাউট ডাওয়ার বিয়ে হতে পারে, বাট বিয়ে যখনই করবা তখন কিন্তু লিগ্যাল ইফেক্ট হচ্ছে ইউ মাস্ট পে ডাওয়ার টু দা ওয়াইফ, বিকজ the right to dower is a legal right, okay, for the wife. স্ত্রীর জন্য এটা আইনগত অধিকার, the husband is under legal obligation to pay dower to his wife, স্ত্রীকে সে দাওয়া দিতে আইনগত বাধ্য। এটা পুরো সত্য নয়, এবং এটা যে ডাওয়ার payment of dower is not an essential element to constitute a valid marriage, এটা বৈধ বিয়ে হওয়ার জন্য এটা কিন্তু এটা essential element নয়, মানে ফ্রি কন্ডিশন নয়, essential element নয়, তবে এটা কি consequent element, এটা consequent কি পরবর্তী বিয়ের পরবর্তী কি এটা বিষয়, মানে বিয়ে করলেই তোমার উপর এটা legal obligation impose করা হয় থাকে, the Sharia law imposes the legal obligation on the husband to pay dower to his wife, it is after the marriage is completed, বিয়ের পর এটা কি হয় যে দাওয়াত দেয়া, তাহলে তোমার দেন মোহর যেখানে ফ্রি কন্ডিশন না, এটা এসেনশিয়াল এলিমেন্ট না, সেই জায়গায় আমাদের চিরকাল কালচার কি দাওয়া লাগবে, দাওয়া 50 লাখ টাকা দাওয়া দিতে হবে, 1 কোটি টাকা দাওয়া দিতে হবে, 1 কোটি টাকা দাওয়া দিতে হবে। আমি যখন বিয়ে করতে যাবো সেই সময় এই একটা মেয়ের পরিবার থেকে প্রস্তাব আসছে, বলছে বিয়ে দেখা হবে, বলছে আমার মেয়ে খুব সুন্দর, পছন্দ হবে, তবে এখানে কিছু শর্ত আছে, সেই শর্তগুলো যদি মানে তাহলে সেক্ষেত্রে মেয়ে দেখার জন্য ভালো ছিল। শর্ত কি? শর্ত হচ্ছে 1 কোটি টাকা দেন দিতে হবে, এটা একটা শর্ত। এই শর্ত যদি রাজি হয় তাহলে সেক্ষেত্রে হচ্ছে যে আমার যেহেতু এখানে মানে বড় মেয়ে, তাহলে আমার যে বিল্ডিং আছে চিরঙ্গে সেই চিরঙ্গে ফ্ল্যাটে থাকতে হবে, তার মানে ঘর যাওয়া লাগতে চাই, এটা হয় ভালো আছে, এটা তো দ্বিতীয় শর্ত, বুঝছো? আর অনেক শর্ত আছে, সেগুলো বললাম না। আর এগুলো শর্ত এগুলো যদি মানা হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে বলবে যে এই মেয়ে পক্ষ নাকি যে ছেলেকে কি দিবে, বলছে এটা প্রাইভেট কার দিবে, মাই গড, বলছে এখানে দাম বলে করতেছে 30 লাখ টাকার একটা গাড়ি দেওয়া হবে, হ্যাঁ তারপর হচ্ছে তোমার এই মার্সিডিজ তো তারপর হচ্ছে আরো বলা হবে কি, আরো বলা হলো ছেলে শুধু 10 ভরি স্বর্ণ দিবে, বড় ভরি স্বর্ণ মেয়ে পরিবার দিবে, আমি 25 ভরি স্বর্ণ, বিয়ে প্রোগ্রামে 5000 মানুষকে ইনভাইট করা হবে, ঠিক আছে, খুব ভালো, তাহলে পুরো সপ্তাহে আমার পছন্দ হয় না, সো এই দেখাই যাবে, তো ফাইনালি কিন্তু মেয়ে আর দেখতেই গেলাম না, এই অবস্থা। এইটি হচ্ছে তোমার চিরকের কালচার। পরে কি বলছে, পরে আমরা যখন দেখতে যাচ্ছি না, পরে হ্যাঁ বড় লোক বড় লোক না তখন বলছে যে ছেলে যদি ইউনিভার্সিটি টিচার তার জন্য কি 30 লাখ টাকা কমা দিলাম, কি দেন মোহর কমা দিলাম, ছেলে যদি শিক্ষিত ইউনিভার্সিটি টিচার তাহলে তার জন্য 30 লাখ টাকা কমা দিলাম, 70 লাখ টাকা কমা দিলাম, 70 লাখ টাকা হবে, দেন মোহর
হ্যাঁ তারপর হ্যাঁ বলছেন মেয়ের নামে যে কোন ফ্ল্যাটে থাকবে, মেয়ের নামে যে ফ্ল্যাটটা দেয়া আছে লেখা আছে সে বিল্ডিং এ, তাদের যে বিল্ডিং সেই বিল্ডিং এ মেয়ের নামে যে ফ্ল্যাট সেই ফ্ল্যাটে থাকতে হবে। তাহলে আমাকে কি জামা মেলাতে চায়? তা আমি বললাম যে কি আমার কি মানে কি বলে আমাকে কি মানুষ মনে করে নেয় নাকি? মেয়ের পরিবার কি আমাকে মানুষ মনে করে নাই? আমাকে গোয়াল ঘরের গরু মনে করছে। গরুকে যা বলবে তাই শুনবে, ওখানে ফ্ল্যাটে নিজের ফ্ল্যাটে বেঁধে রাখবে। কোনো কিছুই দরকার, কোনো কিছুই দরকার এইসব কোনো কিছু দরকার নেই। তাদের সাথে কোনো কথা বলার সুযোগ নেই। কি কনফিডেন্স? মেয়ে অবশ্যই পছন্দ হবে, অনেক কনফিডেন্স। হ্যাঁ বলছে এই অবস্থা চিরকের কাছে নেই। হ্যাঁ এখানে এমনটাই হচ্ছে, চিন্তা এমনটাই হচ্ছে। যারা এখানে চিরকের তো অনেকে আছে না, অন্যান্য এলাকায় যারা আছে বিয়ে একদম সহজ, যারা ইসলাম যেটা বলছে সেই সহজ যে মেথড পুরো এলাকায় বলে করা হয়। তোমাদের যে আশেপাশে তোমরা যে জায়গাটা থাকো, যে এলাকাটাকে সেই এলাকায় তোমার প্রতিষ্ঠিত করা হয়, কোন এলাকায় সবচেয়ে সহজ করা হয় কে বলতে পারো? উত্তরবঙ্গে হচ্ছে দেন মহাবিদ্যালয় হয় 50,000 টাকা নাকি হাইয়েস্ট 1 লাখ টাকা। এদিকে কারণে চিরকের ছেলে এই চিরকের ছেলে মেয়ে চিরকে বিয়ে করতে গিয়ে এই যে অবস্থা, যে হ্যাসেল অথবা বার্ডেন ফেস করতেছ, চিরকের বিয়ে করার দরকার নাই। উত্তরবঙ্গে থেকে বিয়ে করবে নাকি? যেখানে একটা টাকা মোটে বিয়ে করা যায় নাকি? তো মেয়ের উত্তরবঙ্গে তোমার মেয়ের পরিবারের জন্য সহজ, ছেলে পরিবারের জন্য সহজ। মেয়ের পরিবারের জন্য সহজ, ছেলে পরিবারের জন্য সহজ। এই বেড়া কথা বলে কেন? এইসব ওয়াজ এগুলো হুজুররা এই মাহফিল লক্ষ লক্ষ মানুষের রেজমেন্ট করে ওয়াজটা করে এই 80,000 টাকা 1 লাখ টাকা নিয়ে যায়। আমি ওয়াজের জন্য আমি কি টাকা পাবো? আমি যে বেতন পাবো সেই বেতন তো হুজুরদের মনে করো কি এক ঘন্টার ওয়াজের অর্ধেক কি আমি বেতন পাই না, আধা ঘন্টার ওয়াজের বেতন পাই 1 মাস ধরে। টাকা দিতে হয় না, এই জন্য কি এই ওয়াজ শুনতে যাচ্ছে না? মুসলিমরা পড়াই ওয়াজ, মুসলিমরা এই কুস্টাই পড়ে কি ওয়াজ নাকি? ওইটা আমি যেহেতু আমি হাফেজ না, যেহেতু আমি আলেম না, হুজুর না, এই জন্য আমি পুরা হাদিসে সুর মিলাইয়া পাঠ করি নাকি বলতে পারি না, বুঝতে পারি না। তো চিরমের ছেলেদেরকে কোথায় বিয়ে করতে হবে? তোমরা হিন্দু অবশ্যই হিন্দু লতে কি ম্যারেজ সেরেমনি কি করতে হবে? ইজ an essential requirement to constitute a Hindu marriage. কি একটা হিন্দু ম্যারেজ হওয়ার জন্য ম্যারেজ সেরেমনি কি এসেনশিয়াল রিকোয়ারমেন্ট। তার মানে উইদাউট সেরেমনি ম্যারেজ সেরেমনি কি হবে না, হিন্দু ম্যারেজ করে নাকি? দিস রিকোয়ারমেন্ট এটা কোথায় ঢুকছে? মুসলিম ম্যারেজে কি ঢুকে গেছে এটা এই রিকোয়ারমেন্ট। তার মানে হিন্দু রিলিজিয়াস সিস্টেমের যে বিষয় ইসলামিক রিলিজিয়াস সিস্টেমে কি ম্যারেজ সিস্টেমে ঢুকে গেছে। বাট এটার সিগনিফিকেন্স ইম্পর্টেন্স একদম নাই আনা এটা হচ্ছে সাবসিডিয়ারি সিগনিফিকেন্স। এটা তোমার এভিডেন্স হিসেবে অ্যাড করে। একটা বিয়ে প্রমাণ করার জন্য যখন কোয়েশ্চেন রাইজ হয় তাদের মধ্যে থেকে আদৌ বিয়ে নাকি তারা লিভ টুগেদার করতেছে, এই যে কোয়েশ্চেন রাইজ হয়
কারণ সেক্ষেত্রে একটা প্রমাণ হিসেবে দেখাতে পারে যে তাদের মধ্যে কি হলো বিয়ে মানে ম্যারেজ সেরেমনি হয়েছে, ম্যারেজ সেরেমনি হয়েছে। বাট এটা তো তোমার কি না এসেনশিয়াল কোনো রিকোয়ারমেন্ট না। সোশ্যাল প্রগ্রেস তারপরে কি হবে, এই জন্য হচ্ছে পবিত্র কোরআনে বিয়েকে হিস হিসেবে উল্লেখ করা হয়েছে, HISN হিস হিসেবে উল্লেখ করা হয়েছে। হিস নট তো হচ্ছে কোর্ট, কোর্ট মানে হচ্ছে তোমার দা afford the protection to the society, সমাজকে কি করে সুরক্ষা দেয় from unsustained, from illicit relationship। তাহলে সোসাইটির পিপল কি তারা ইন্ডিভিজুয়াল ক্যারেক্টার কি করে সেভ করে, সুরক্ষা দিয়ে থাকে, প্রোটেকশন দিয়ে থাকে। চরিত্রকে কি করে, মানুষের চরিত্রকে, ব্যক্তির চরিত্রকে কি করে সুরক্ষা দিয়ে থাকে, বের হয়। এই জন্য তোমার পবিত্র কোরআনে হিজ শব্দটা উল্লেখ করা হয়। হিজ মানে হচ্ছে এই সেন্সে হিজ বিয়ে বোঝাতে হিজ শব্দটা উল্লেখ করা হয়েছে, এই কারণে এই সেন্সে হচ্ছে ম্যারেজ provides the protection to the societal people from making unsafe relationship and illicit relationship। তার মানে তোমার বিয়ে করার মাধ্যমে সমাজের লোকজনকে, মানুষকে কি করে তাদের চরিত্র বাঁচাতে সাহায্য করে। কারণ বিয়ে ছাড়া যদি তুমি এই ধরনের কোনো সম্পর্ক থাকে তখন কি হবে, চরিত্রহীন নাকি আল্লাহ তো পবিত্র কোরআনে তো কি তাদেরকে জানাকারী হিসেবে আখ্যায়িত করেছে, জানাকারী হিসেবে আখ্যায়িত করেছে। আমরা এটা বলছে জানাকারী, জানাকারীর জন্য কি জানাকারী রয়েছে, হ্যাঁ রয়েছে। কারণ তুমি যদি কোনো বিয়ের আগে যদি কোনো এগুলো জানা করে থাকো, ফর্নিকেশন অ্যাডাল্টারাস রিলেশনশিপ, ইলিসিট রিলেশনশিপ তৈরি করে থাকো, তাহলে তোমার এটা পাওয়ার সম্ভাবনা বেশি। হ্যাঁ, তুমি যাকে বিয়ে করবা সেও কি অন্য পুরুষের সাথে এরকম ছিল। তবে এটা সবসময় এটা এমন হবে, বিষয়টা এমন না, বিষয়টা এমন না, তবে এটা হতে পারে, এটা হতে পারে। কারণ অনেক সময় দেখা যায় যে খুব ভালো ছেলে ইনোসেন্ট, হ্যাঁ জীবনে কোনো সম্পর্কে জড়াই নেই, কিন্তু সে বিয়ে করছে, সে বিয়ে বিভিন্ন যেটাকে বলা হয় বারবার পারে। কিছু মেয়ে আছে ছেলের সাথে কথা বললে ছেলে পড়ে যায়, আর কিছু ছেলে আছে মেয়ের সাথে কথা বললে সে মেয়ে পড়ে যায়, পড়ে যাবে কি একদম সহজ। তবে আবার অনেকের ক্ষেত্রে এই পড়ার ওটাই অনেক কঠিন। তারা জানতে চায় মানে পড়ার স্ট্র্যাটেজি কি, কিভাবে পড়াতে হয়। তাহলে আমরা রিলিজিয়াস পার্সপেক্টিভে হচ্ছে ম্যারেজ হচ্ছে একটা কি ইবাদত, এটা একটা তার মানে যে ম্যারেজ হ্যাজ রিলিজিয়াস ওভারটোন। আবার হচ্ছে আমরা সোশ্যাল পার্সপেক্টিভ হচ্ছে ম্যারেজ ইজ সোশ্যাল ইনস্টিটিউশন, এবং তার মানে দ্যাট মিন্স ম্যারেজ হ্যাজ অলসো সোশ্যাল ওভারটোনস। 55 মিনিট আছে। এরপর হচ্ছে আবার লিগ্যাল ওভারটোনস, ম্যারেজ হ্যাজ অলসো লিগ্যাল ওভারটোনস। তার মানে লিগ্যাল পার্সপেক্টিভ রয়েছে। এই লিগ্যাল পার্সপেক্টিভে ম্যারেজ কি, লিগ্যাল পার্সপেক্টিভ ম্যারেজ কি, লিগ্যাল পার্সপেক্টিভ ম্যারেজ is a contract, be a civil contract, এটা কোথায় চুক্তি, civil contract। কেউ বলছে বিয়ে কি হচ্ছে তোমার ম্যারেজ ইজ পিওরলি সিভিল কন্ট্রাক্ট, কেউ বলছে কি এটা পিওরলি সিভিল কন্ট্রাক্ট, আবার কেউ বলছে কি পিওরলি সিভিল কন্ট্রাক্ট তাহলে ম্যারেজ ইজ যে কন্ট্রাকচুয়াল নেচার, কন্ট্রাকচুয়াল নেচার, অথবা ম্যারেজ ইজ the nature of civil contract, civil contracted nature is purely বলে। তার আগে কিন্তু এটা মানে বিয়ে ক্ষেত্রে শুধুমাত্র দুইজন পার্টি, এগুলো তো আমরা সেই ম্যারেজে যে ম্যারেজ হওয়ার জন্য যে রিকোয়ারমেন্ট সেগুলো আমরা আসবো। তাহলে দুইটা মানে পার্টি থাকে, একটা
হচ্ছে মেল আর ফিমেল, মেল এবং ফিমেলের মধ্যে কি হবে বিয়ে হবে। এবং এই মেরিটসকে ডিফাইন করতে গিয়ে হানাফি বুক কানজ আল-দাকাই, এই ফেমাস হানাফি কানজ আল-দাকাই বলছে বিয়েকে ডিফাইন করা আছে marriage is a construct that is entered into by a man with a woman। কারণ এখানে তোমার মেয়ে এবং উইমেনের সাথে কি হবে, কন্ট্রাক্ট হবে, মানে ম্যান এবং ম্যান, উইমেন এবং উইমেন কি হবে না, কন্ট্রাক্ট হলে বিয়ে হবে না নাকি? কারণ ইসলাম অনলি কি রিকগনাইজ করে কি কোনটা, নারী এবং পুরুষের মধ্যে যে সম্পর্ক সেটাকে বিয়ে মাধ্যমে রিকগনিশন দেয়। তাহলে নারী এবং পুরুষের মধ্যে যে মডার্ন যে লিগাল সিস্টেম, মডার্ন যে সেকুলার লিগাল সিস্টেমে যে ম্যারেজের ডেফিনিশন হ্যাজ চেঞ্জড রেডিক্যালি, তারা কি করছে, তারা একটা বিয়ে করছে, যেগুলো ক্লাসে বলছিলাম ম্যান এবং ম্যানের মধ্যে, ফিমেল এবং ফিমেলের মধ্যে কি বিয়েকে রিকগনাইজ করছে। That was the culture of the people of Hazrat Lut alayhis salam. Hazrat Lut alayhis salam এর মধ্যে কালচার ছিল, Hazrat Lut alayhis salam, এবং তারা কিন্তু অভিশপ্ত হয়েছে, অভিশপ্ত হয়েছে। Hazrat Lut alayhis salam এর উম্মতের মধ্যে এই যে ম্যান এবং ম্যান এর মধ্যে যে সম্পর্ক, এটা কি মহামারী আকারে ছড়িয়ে পড়ছিল, মহামারী আকারে। পরবর্তীতে গিয়ে এটা আল্লাহর পক্ষ থেকে গিয়েছে অগ্নিবৃষ্টি নাকি, হুজুর আছে এখানে, হ্যাঁ, তাদের উপর কি গজব নাযিল হয়েছিল, কি পাথর নাকি হয়েছিল ফজরের সময়, যখন ফজরের সময় হয় তখন সে পাথর নিক্ষেপ হয়েছিল, পরে এই জনপদকে কি করেছে, তোমরা ধ্বংস করে দিয়েছিল। এটা ডেড সি, এখন কি, এখন ডেড সি, যেখানে কোনো ধরনের কি নেই, কোনো ধরনের প্রাণীর কি হয় না, উৎপাদন হয় না, প্রাণীর জীবন নেই ডেড সিতে। এবং এটা লবণাক্ত পানি এবং এত বেশি লবণের ঘনত্ব রয়েছে, সে মানুষ এখানে কি ডুবে যায় না, মানুষ ভাসে। সেই ভূগর্ভে কিন্তু তোমার এই লুত আলাইহিস সালামের জনপদে কি রয়েছে, প্রবাদী রয়েছে। এবং শুধুমাত্র কোরআনের তাফসীরের মধ্যে দেখা যায় যে তোমার মাত্র 7 জন সম্ভব, মানে হযরত লূত আলাইহিস সালামের উম্মত মাত্র 7 জন, হযরত লূত আলাইহিস সালামের কি সুরক্ষা দিয়েছিল, দুইজন ফেরেশতা এসে মনের সময় এসে লূত আলাইহিস সালামকে কয়েকজন যারা লূত আলাইহিস সালামের উপর ঈমান এনেছে, শুধুমাত্র তাদেরকে 7 জন নিয়ে সেই জনপদ থেকে আল্লাহ নিরাপদে সরিয়ে নিয়ে গেছে। পরে কি হয়েছে, আযাব নাযিল হয়েছে, আসমানি গজব যেটা নাযিল হয়েছে। এখন সেই আসমানি গজব নাযিল হয়েছে হযরত মুহাম্মদ ইসলামের সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদের যে ভাগ্য, সেটা হচ্ছে কোন আসমানি গজব নাযিল হয় না। আসমানি গজব যদি নাযিল হয়, এখন এই যে লূত আলাইহিস সালামের যে কালচার, এটা তো পুরো বাংলাদেশে বিভিন্ন জায়গায় আছে, এটা তো কোনো ধরনের রিকগনিশন ছাড়া বাংলাদেশে যে আছে এগুলো তো কোনো রিকগনিশন নাই, আছে, এটা তো বাংলাদেশে কিন্তু এখন অফেন্স। অ্যাকর্ডিং টু সেকশন 377 অফ দ্য পেনাল কোড 60, সেখানে এই ধরনের কাজকে এটা একটা আনন্যাচারাল অফেন্স হিসেবে আখ্যায়িত করা হয়েছে। তবে আমাদের বাংলাদেশের প্রচলিত আইনে এটাকে একটা বিশাল একটা সিরিয়াস ক্রাইম, কিন্তু অন্যান্য দেশে কিন্তু এইটাকে ক্রাইম হিসেবে উপস্থাপন করে, এটাকে ডিক্রিমিনালাইজেশন করা হয়েছে। তাহলে এখানে কি তারা ওই তারা তাদের জন্য অধিকারের জন্য সোচ্চার, তারা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা সহ অন্যান্য ডেভেলপ কান্ট্রিজ যেখানে চলে, সেই জায়গায় হচ্ছে এটা তারা সোচ্চার হয়ে গেছে, তাদের অধিকার রয়েছে, এলজিবিটি রাইটস প্রতিষ্ঠা করতে চায়। There is a serious violation of the principles, fundamental principles of Islamic Sharia law. কিন্তু ইসলামকে এর জাতির জন্য, মানুষের জন্য কি করেছেন, এটা নিদর্শন হয়ে গেছে হযরত লূত আলাইহিস সালাম। দেখুন হযরত লূত আলাইহিস সালাম এর স্ত্রী কিন্তু হযরত লূতের উপর ঈমান আনল, মানে ঈমান মানে নবীর স্ত্রী হলেই যে নবীর উপর ঈমান আনবে
কোরআনে কিন্তু দুইজন নবীর স্ত্রীকে মানে বেঈমান এবং কাফির হিসেবে আখ্যায়িত করেছেন। আমি যদি ভুল না বলি, হুজুর আছে হযরত লূত আলাইহিস সালামের স্ত্রী আর নূহ আলাইহিস সালামের স্ত্রী। নূহ আলাইহিস সালামের স্ত্রী নিজেই বলতো নূহ হচ্ছে একটা পাগল। হে উম্মতটা তোমরা, হে নূহের উম্মত তোমরা, অথবা সেই হে জনগণ তোমরা কি করবে না, এই নূহ হচ্ছে একটা পাগল, এই পাগলের কথা তোমরা শুনিও না, পাগলের কথা কানে নিও না। এইভাবে মুনাফিকদের বিরুদ্ধে অপপ্রচার প্রভাবনা ছড়াতে হবে, জনগণকে বিভ্রান্ত করতে হবে। এবং লূত আলাইহিস সালামের স্ত্রী যখন শেষবারের মতো যখন লূত আলাইহিস সালামকে আল্লাহ নিয়ে যাচ্ছে নিরাপদে, তখন সেই সময় কিন্তু স্ত্রীকে বলছিল যে চলো আমার, না ও যাবে না, তুমি এসব ভাই। ওই সেই স্ত্রীরা হযরত নূহ এবং লূত আলাইহিস সালাম তারা কি স্ত্রীদের কাছে বেয়ে বেয়ে, তারপরে এই স্ত্রী সব সময় হাসবেন্ডের পক্ষে থাকবে, বিষয়টা কি এমন। এটা আবার বুঝলাম আসিয়া ফেরাউনের বিস্তৃত, এটা কিন্তু ঠিক হল ফেরাউন ছিল আর আসিয়া কি ইমান হচ্ছে উনি ফেরাউনকে ত্যাগ করেছে। এখানে স্ত্রীটা কি কাকে ত্যাগ করেছে? নবীকে ত্যাগ করেছে। নবীর উপর ইমান আনি মন হিসেবে আখ্যায়িত করছে, পাগল হিসেবে আখ্যায়িত করছে। হযরত লূত আলাইহিস সালাম কার ভাতিজা জানো? হযরত লূত আলাইহিস সালাম চাচা কোন কে? মানে হুজুররা কেউ নেই? হযরত ইব্রাহিম কি বুঝেছ? যে এগুলো জানতে হবে নাকি? জানতে হবে। তারপরে আমরা এই হিস্টোরিক্যাল ইভেন্টস হচ্ছে পবিত্র কোরআনে উল্লেখ করা কারণ হচ্ছে কি যাতে মানুষ কি করতে পারে, মেসেজ দিতে পারে এখান থেকে। এই ধরনের কর্মকাণ্ডে লিপ্ত হলে তারা কি পরিমাণ ভয়াবহ শাস্তির সম্মুখীন হবে। এখন হয়তো আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিসেবে সে আযাবের সম্মুখীন হচ্ছি না, কিন্তু এটা তো শাস্তি। জীবন দশায় যদি এরকম নিদর্শন থেকে যায়, ওরা ডাইরেক্ট হয়ে গেছে, সেই জায়গায় সেই শাস্তি যদি কেমন আগের মতো যদি আসমানি গজব নাযিল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আমাদের জন্য উম্মতের জন্য দোয়া করে গেছেন, এর আগে কোন উম্মতের উপর যেভাবে আসমানি গজব নাযিল হতো সেভাবে যাতে গজব নাযিল না হয়, এইগুলো সব গজব নাযিল না হওয়া হচ্ছে এর আগে সব ইয়া থেকে রাহে পাচ্ছি, বিষয়টা এমন না। তার মানে আমাকে সেই শাস্তির সম্মুখীন হতেই হবে। তাহলে সেগুলো সব জানতেছে, সব জানতেছে, মনার পরে বুঝতে পারবো কি অবস্থা। মনার পরে বুঝতে পারবো কি অবস্থা। এখন পর্যন্ত ওয়াজ শুনতে পাবে না, আমাদের দেখা যায় এক বছর আরেক বছর একটু বিশুদ্ধ করে দেবে। কে কি বলছে এটা নিয়ে শুধু নিয়ে গালি গাচ্ছে, একজন আরেকজনকে কাফের বলে দেয়, একজন আরেকজনকে অবাঞ্ছিত বিষয় করে, এই অবস্থা। যাই হোক, এটা তোমরা যারা হুজুর আছো তারা যে হুজুররা তো বাস করে ৮০,০০০ টাকা ১ লাখ টাকা নিয়ে যাচ্ছে, এটা কতটুকু হারাম? হুজুরদেরকে বাস করতে হবে না, শুধু হুজুরাই বাস করতে হবে। আল্লাহ পবিত্র কোরআনে বলছে যে তোমরা এই আমার আয়াতকে বিক্রি করিও না। সূরা বাকারাতে আছে আমার আয়াতকে বিক্রি করিও না, এই সামান্য টাকা পয়সা দিয়ে অর্থ সম্পদ দিয়ে আমরা আয়াতকে বিক্রি করিও না, তাই না? না এটা ব্যাখ্যা কি? এটা তো তাফসীর কি? এটা স্বাধীনতা কি? এবার এই আয়াতের ব্যাখ্যা কি এটা আসে কিনা সে বিষয়ে তোমাদের খুব বেশি রিসার্চ করতে হবে। এই আয়াতের ব্যাখ্যা এগুলো আসে কিনা, ৮০,০০০ টাকা ১ লাখ টাকা তার যদি প্রয়োজন হয় সে বন্ধুরা কি নিতে পারে। হ্যাঁ, সে যদি একটা শ্রম দিচ্ছে তার জন্য একটা পারিশ্রমিক সে পেতে পারে, সম্মানী, পারিশ্রমিক না সম্মানী পেতে পারে। তার যে আসা যাওয়া খরচ সেটা সে পেতে পারে। ১ লাখ টাকা ৮০,০০০ টাকার মধ্যে তার সম্মানী এবং হচ্ছে আর আসা যাওয়া খরচ মিলে ৩০,০০০ টাকা গেল, বাকি ৫০,০০০ টাকা আপনার পকেটে। এটা তো কি না, এই টাকা হচ্ছে তোমার এখানে রিকশাওয়ালা শ্রমিকদেরও টাকা আছে। যখন এলাকায় একটা মাহফিল হয়, সে মাহফিলে কিন্তু জনগণের কাছ থেকে টাকা, জনগণের কাছ থেকে টাকা দেবেন, সবার কাছ থেকে টাকা দেবেন, ১০ টাকা ২০ টাকা ৩০ টাকা ৫০ টাকা যার মতো করে কি সে টাকা দিয়ে একটা মাহফিলে চলে আয় লাগে। এটা সেটা আলাদা মানে কি সন্তুষ্ট উদ্দেশ্যে মাহফিলটা আয়োজন করা হয়।
তাহলে হুজুররা যদি মনে করো এই টাকা থেকে 1 লাখ টাকা আমার গ্রামে একটা মাহফিল সে মাহফিল আমাকে খরচ পাইছে সে খরচ দেখলাম যে হুজুর সে দিয়েছে কত 80-90 হাজার টাকা চলে গেছে বাকিগুলো খরচ প্রায় 1,60,000 টাকার মতো খরচ হয়েছে 1,60,000 টাকা এখন হুজুর ভাই তো বেশিরভাগ টাকাই কি মানে অ্যাবসলিউট মেজরিটি পার্সেন্ট কি হয়ে যাচ্ছে হুজুর এমনি যাচ্ছে এমন কি হুজুরদের হাদিসে নাকি বলে যে আল উলামা ওয়া ওয়ারাসাতুল আম্বিয়া হাদিস তো এই হাদিস নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন যে আলেমরা হচ্ছে নবীদের উত্তরসূরি এবং নবীদের কাজ হচ্ছে কি কুরআন হাদিসের বাণী কি মানে কি নবী মানুষের কাছে পৌঁছানো দেন এমন যখন সবশেষ নবী চলে আসছে আর যেহেতু নবী আসবেন না সে বংশে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই কি দায়িত্ব দিয়ে গেছেন সেই কাজটা কারা জারি রাখবে কারা কারণ আলমরা যদি সেই কাজ করতে গিয়ে যদি কোনো এত টাকা নেয় টাকা নেই সে তো মানুষ বিজনেস করে সে এটা হোক তার যাওয়া আসা খরচ তার সম্মানী মিনিমাম সম্মানী এটা হোক সমস্যা নেই কিন্তু বা আমার এলাকায় একজন হুজুর সে ওয়াজ করে কোটি কোটি টাকার মালিক হচ্ছে এবং সে বিল্ডিং করছে জায়গায় কিনছে অনেক টাকার মালিক হয়ে গেছে তাহলে তার এই টাকা করবে বুঝছো তার বাবা তাকে কি করবে তার বাবা তাকে করবে হুজুর হয়ে গেছে কি বিশাল ধরে এখন এই মৌসুমে এই সময়ে দেখা যায় যে তোমার যে হুজুররা যে ভালো ওয়াজ করতে পারে তাদের কিন্তু টাকা পয়সা দেওয়া হয় এক সিজনে 2-5 কোটি টাকা মাসে হ্যাঁ স্যার এক সিজনে 2-5 কোটি টাকা তাহলে চিন্তা করেন হেলিকপ্টার তো এত কষ্ট করে কি করছ হ্যাঁ এই এত কষ্ট করে নব করতেছ এই কষ্ট করে নব করে কি করবা হুজুর হয়ে গেলে মনে করো টাকা পয়সা টাকা সহজে এই টাকা দিয়ে আমরা কি করব সহজে না হারাম হিসাব কে করতে পারছে না পুরো হাদিসের কথা বলতে তো আমি যে আয়াতের কথা বললাম সেই আয়াতের ব্যাখ্যা সেটা আসে কিনা তোমরা একটু যারা মানে ইয়াস যারা আমরা আসো তারা একটু দেখিও মানে আমার কাছে মনে হচ্ছে এটা এই আয়াত তাদের জন্য এটা প্রযোজ্য এই আয়াত তাদের জন্য প্রযোজ্য এবং এখানে হানাফি মতে যে মেরিজের ডেফিনিশনটা দেয়া আছে সেই ডেফিনিশনে এখানে কি বলছে যে তোমার for the enjoyment of the beneficiary rights were ha as an owner তাহলে কি হচ্ছে হানাফি বই যদি এই কথা বলে বলছে নারী এবং পুরুষের মধ্যে বিয়ে হচ্ছে একটা কন্ট্রাক্ট কিসের জন্য কন্ট্রাক্ট for the enjoyment of the beneficiary rights were ha as an owner তার মানে হাজবেন্ড ওনার হিসেবে স্ত্রীর উপর এনজয়মেন্ট রাইট কি করবে ইম্পোজ করবে তার মানে এটা কি সঠিক মনে হয় হ্যাঁ এই হানাফি গ্রন্থে হান্স আল দাকাইকে মেরিজের ডেফিনিশন দিয়েছে এটা কি মানে ডু ইউ থিংক জাস্ট ডেফিনিশন অফ ম্যারেজ ইজ কারেক্ট নো কেন মিউচুয়াল রাইট হবে ভেরি গুড মিউচুয়াল রাইট এখানে যেভাবে বলছে হাজবেন্ড হচ্ছে তোমার একটা ওনার হিসেবে স্ত্রীর উপর কি এনজয়মেন্ট রাইট কি করবে এক্সারসাইজ করবে তো কিন্তু কোরআনিক পার্টস যে কোরআন কিন্তু সেটা বলে কোরআন এটাকে ডিক্লেয়ার করেছে তোমার এটা বিয়ের ফলে যেটা অধিকার সেটা হচ্ছে কি মিউচুয়াল রাইটস তাহলে যে হানাফি বই যে বেঞ্চের ডেফিনিশন দেওয়া আছে সেখানে কিন্তু তোমার ইউনিলেটারাল রাইট হিসেবে আখ্যা দিতে হয় ইউনিলেটারাল রাইট অফ হাজব্যান্ড হাজব্যান্ডের কি ইউনিলেটারাল রাইট হিসেবে আখ্যা দিতে হয় তাহলে এটা তো বিয়েতে তোমার যে নারী এবং পুরুষের মধ্যে যে সম্পর্ক সেটা কি নয় কোরআন নিজেই ঘোষণা করছে এটা একটা মিউচুয়াল রাইট তার মানে মানে বিয়ের পরিস্থিতির সাথে কোনো মানে কি জোর করে সম্পর্ক করতে পারবে বাই কোর্শন তার মানে এগেইনস্ট আর কনসেন্ট স্ট্রিক কনসেন্টের বিরুদ্ধে কি করতে পারবে না সম্পর্ক তৈরি করতে পারবে না বিকজ কি making the relationship between the husband and wife is mutual right as declared by the Holy Quran. So এটা তোমার এটা হানাফি মতে যে ডেফিনিশন দেয়া আছে সেটা কি পুরোপুরি কারেক্ট তো তাহলে এখানে তোমার এখানে হানাফি এই গ্রন্থে যে এই ডেফিনিশনটা এটা রিফ্লেকশন করেছে তোমার কালচার অফ পেট্রিয়ার্কাল সোসাইটি পেট্রিয়ার্কাল সোসাইটির কাজ পেট্রিয়ার্কাল সোসাইটির তান্ত্রিক সমাজ ব্যবস্থার প্রভাব পড়েছে
এই সংজ্ঞা পুরুষতান্ত্রিক সমাজে the male is the dominating in the dominating position থেকে বিয়ে কি dominating relationship husband dominating position থাকবে স্ত্রী dominated হবে বিয়ে এটা Islam does not recognize just kind of domination এটা domination করে না কিন্তু আমাদের in the practical society we see that আমরা পুরুষরাই কি করে স্ত্রীকে dominate করি অলওয়েজ সব কাজে এই এটা করে দেন ওটা করে দেন এই আমার কথা ছাড়া এক পাওয়া গেল না এই করে দেন তখন যা ধরে এই যে তোমরা এই ইসলামের যে রিয়েল যে তোমার বাস ইসলামিক লয়ে যে রিয়েল যে মেসেজ তোমরা যদি জানো এবং মেয়েরা যদি জানো তাহলে সেক্ষেত্রে দেখবে যে ওটা এগ্রিমেন্ট হয়ে যেতে পারে লয়ার না হয়ে অথবা লয়ার না এই যে রবিনের না হয়ে যেমন ওদের মেইনটেন্সের যে বিষয় আসে হাজব্যান্ড স্ত্রীকে মেইনটেন্স প্রোভাইড করতে হবে মেইনটেন্স তো অনেক কিছু আছে এই যে তোমার অন্ন বস্ত্র বাসস্থান এই আছে না সাপারেট অ্যাকোমোডেশন দিতে হবে তাকে ফুড প্রোভাইড করতে হবে হ্যাঁ তারপরে তোমার এই কি যেন বলে ক্লদিং প্রোভাইড করতে হবে এগুলো কি যে ডেইলি বেসিক নেসেসিটিস এগুলো প্রোভাইড করতে হবে এখন সেগুলো কিভাবে প্রোভাইড করবে আবার তোমার দায়িত্ব হচ্ছে স্ত্রী বড় বড় চালানো এতে বড় বড়টা কি বড় বড়টা হচ্ছে মানে স্ত্রীকে খাওয়াইতে হবে পড়াইতে হবে নাকি হ্যাঁ বসানোর জায়গা দিতে হবে তারপরে যদি পুরুষ হয় তাকে তাহলে চিকিৎসা দিতে হবে এটাই তো মেইনটেনেন্স নাকি and other daily necessities other মানে একটা আজকাল লাইফ লিড করার জন্য other daily necessities এখন যদি স্ত্রী যদি উচ্চ বিকশিত থাকে যেটা হাজবেন্ডের ইকোনমিক ক্যাপাবিলিটি কম্পিটেন্সের সাথে যায় না তুমি কাপড় দিবা সে কাপড়টা কি দেবো কাপড়টা কি কাপড় মনে করো আনস্টিচ হ্যাঁ মানে তুমি কাপড় নিয়ে আসলা সেলাই না করে কাপড় নিয়ে আসলা তুমি স্ত্রীকে কাপড়টা দিলা সেটা কি তোমার যে মেইনটেনেন্স কি আদায় হয়ে গেল তাহলে কি করতে হবে সেলাই কিনে কাপড় দিতে হবে যদি সেলাই কিনে যদি কাপড় না দাও তাহলে তুমি সেলাই না করা কাপড় নিয়ে আসো তাহলে অবশ্যই সেলাই করে নেওয়ার জন্য টাকা দিতে হবে এবার তোমার স্ত্রী মেইনটেনেন্স প্রোভাইড করতে হবে খাবার ফুড মানে তিনবেলা খাবার দিতে হবে যদি আমরা নাস্তা দিতে হবে নাকি এখন কি সেই খাবার কি সে নিজে রান্না করবে নাকি হাজবেন্ডকে রান্না করতে হবে তাও বলছে হাজবেন্ডকে রান্না করতে হবে এখানে স্ত্রী রান্না করতে বাধ্য নয় কারণ এখানে বলছে যে তোমার কুক কোচ তুমি র মেটেরিয়ালস বাজার থেকে তুমি কি র মেটেরিয়ালস নিয়ে আসলা র মেটেরিয়ালস নিয়ে আসলে হবে না র মেটেরিয়ালস নিয়ে আসলে হবে না তাহলে কি রান্না করে খাবার দিতে হবে এবার সেই যে তুমি বাজার করে নিয়ে আসছো র মেটেরিয়ালস নিয়ে আসছো শাকসবজি মাছ তরকারি নিয়ে আসছো সে রান্না করতেছে দ্যাট ইজ কি মানে ম্যাগনানিমিটি দ্যাট ইজ কাইন্ডনেস টু ইউ তোমার প্রতি সে দয়া প্রকাশে বা উদারতা দেখিয়ে মহানুভবতা দেখিয়ে সে রান্না করতেছে সে যদি রান্না করতে না চায় সে if she is the one who refuses to cook then you will not compel her to cook রান্না করার জন্য তাকে বাধ্য করতে হবে না দেখবে তুমি কখনো তাকে বাধ্য করতে পারবে না সে যদি তোমাকে বাধা নিয়ে এসে তোমাকে রিকোয়েস্ট করতে হবে হ্যাঁ এই তোমার স্ত্রী যদি রান্না না করো হ্যাঁ আমার বাইরে রেখে দিতে হবে আমার বাইরে রেখে দিতে হবে বাইরে খেলে গ্যাসের প্রবলেম হয়ে যাবে অসুস্থ হয়ে যাবো হ্যাঁ বিভিন্ন ধরনের রোগাক্রান্ত হবো দয়া করে যদি তুমি রান্না করে দাও তাহলে আমিও দিতে পারবো তুমি তুমি জানো তুমি তো তারপরে যেহেতু তুমি স্ত্রী তোমার খাবার রান্না করতে বাধ্য নয় এখন স্ত্রী খাবারও
নিজের জন্য রান্না করতে পারতো না, নিজের জন্য রান্না করতে সে বাধ্য নয়, কারণ এটা দায়িত্ব তোমার। দায়িত্ব কি হাজবেন্ডের। এই যে তুমি লোক রাখবা রান্না বান্না করার জন্য, রান্না করে দিবে তোকে, স্ত্রীকে রান্না করে দিবে, সমস্ত কাজ করে দিবে। হ্যাঁ, ওয়াইফের রোল। তুমি কি কি মনে করো ওয়াইফের কি দায়িত্ব আছে? এখন ফ্যামিলি যে সবকিছু মেনটেন করে, লাইট খাবার রান্না করবে, সেলাই করার জামাও সেলাই করে দিবে, তাহলে তো অবভিয়াসলি ওই সুন্দর তো রাইট, যেহেতু সে স্ত্রী সবকিছু মেনটেন করতেছে, যে মেনটেন করে সে তো ওনার। এরপর হচ্ছে স্ত্রী কি দায়িত্ব? স্ত্রীর দায়িত্ব হচ্ছে হাজবেন্ডের কথা শোনা, যেটা শরীয়ত তাকে কি করছে, অব্লিগেশন দিচ্ছে, তাহলে আমরা তার মানে সে তার অনুমতি ছাড়া বাইরে যেতে পারবে না। এটা হচ্ছে শরীয়ত অব্লিগেশন, স্ত্রীর উপর দায়িত্ব। দ্বিতীয় হচ্ছে হাজবেন্ড এই কথা শুনতে হবে। এখন স্ত্রী মনে করে পড়াশোনা করতে চায়, স্ত্রী পড়াশোনা করতে চায়, এখন তুমি মনে করছো যে তুমি বাধা দিচ্ছ, অথবা স্ত্রী চাকরি করতে চায়, হাজবেন্ড বাধা দিচ্ছে, সেক্ষেত্রে সে বাধা মানতে হবে, সে বাধা শুনতে হবে। তার মানে হচ্ছে তোমার স্ত্রী যদি চাকরি করতে চায়, হাজবেন্ডের অনুমতি নিয়ে চাকরি করতে হবে। হাজবেন্ডের অনুমতি নিয়ে এতক্ষণ মাথা খারাপ হয়ে গেছে, এতক্ষণ মাথা খারাপ হয়েছে। আমরা যার কথা শুনি বা তার কথা শুনতে বাধ্য, অবভিয়াসলি সে তো ম্যানেজার বা ওনার, আমরা তো ওনারের কথা শুনতে বাধ্য। লাইক আপনি একটা এটা বলেন না, এই জন্য তো নয় হানাফি লয়ের যে হানাফি বুকে কানসাল ঢাকায় গিয়ে যে ডেফিনিশনটা দেয়া আছে সেটা রং, সেটা কারেক্ট নয়, এটা হচ্ছে পার্শিয়ালি ইনকারেক্ট। তাহলে এখানে দুইটা বিষয়, একটা বিষয় হচ্ছে মেইল এবং ফিমেলের মধ্যে কন্ট্রাক্ট হবে, এটা কারেক্ট। এবার দ্বিতীয় বিষয় যেটা বলছে ফর দ্য এনজয়মেন্ট অফ দ্য বেনিফিশিয়াল রাইটস ওভার হার এজ এ গুনাহ, এটা ইনকারেক্ট। কারণ পবিত্র কোরআনে কিন্তু এটা বলে, পবিত্র কোরআনের মিউচুয়াল রাইট কথা বলছে, এই এনজয়মেন্ট যে রাইটটা এটা মিউচুয়াল, এটা একপাক্ষিক নয়। তার মানে হাজবেন্ড ইন্ডিভিজুয়ালি স্ত্রীর সাথে এই এনজয়মেন্ট রাইট এক্সারসাইজ করতে হবে। স্ত্রী যদি তোমাকে অনুমতি না দেয় অথবা স্ত্রী যদি কনসেন্ট না থাকে, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে তুমি পারো এখানে তোমার এনজয়মেন্ট রাইট হচ্ছে মিউচুয়াল, বুঝাইছে? কিন্তু এখানে তো এই ধরনের ডেফিনিশন আসার কারণ কি? বর্তমানে প্র্যাকটিক্যাল সোসাইটি কি হয়ে গেছে, পুরুষতান্ত্রিক সমাজের প্রভাব পড়েছে সে হানাফি গ্রন্থের যে ডেফিনিশন, এটা অনেক ইসলামিক জুরিস্টরাই করেছে। তার মানে তোমার এটা মিউচুয়াল রাইট, এটা কি এনজয়মেন্ট রাইট হচ্ছে মিউচুয়াল রাইট। তো এইটা তোমার শরীয়ত অব্লিগেশন হচ্ছে হাজবেন্ডকে দিয়েছে স্ত্রীর প্রতি কি কি দায়িত্ব, আবার শরীয়ত কি স্ত্রীকেও বিভিন্ন দায়িত্ব দিয়েছেন, হ্যাঁ, দায়িত্ব কর্তব্য বুঝে দিয়েছেন, হাজবেন্ডের প্রতি কি কি দায়িত্ব পালন করতে হবে। আসলে যদি হাজবেন্ডের কি হওয়া যাবে না, অবাধ্য হওয়া যাবে না। হাজবেন্ডের অবাধে তুমি মানে কি অবশ্যই যে হাজবেন্ড যার সাথে কথা বলার জন্য, যোগাযোগ করার জন্য অনুমতি দিবে, তা স্ত্রী শুধুমাত্র তার সাথেই কথা বলবে, অন্য কারোর সাথে কথা বলতে পারবে, যোগাযোগ রাখতে পারবে, ঠিক আছে? তারপরে তোমার এমনও আছে তুমি আপন ভাইয়ের সাথে, স্ত্রী আপন ভাইয়ের সাথে, হাজবেন্ডের সাথে নিয়ে আপন ভাইয়ের সাথে যোগাযোগ রাখতে পারবে। হাজবেন্ড স্ত্রী কিন্তু সে কথা শুনতে পারবে, এরকম কড়াকড়ি ভাবে কি আছে। তবে হাজবেন্ডের কথা শোনার জন্য ওবিডিয়েন্স, হ্যাঁ, ওবিডিয়েন্ট টু দ্য হাজবেন্ড, এটা এই বিষয়গুলো আছে। আমরা আসবো এগুলো, এইসব ওয়াজ আরো আসতেছে। তো যেটা বলছিলাম এখানে হানাফি গ্রন্থ, another authentic হানাফি book is Hadaya. সে হাদায়া গ্রন্থে মেরিজকে ডিফাইন করা আছে, মেরিজ is a contract entered into for the purpose of legalizing the generation. কারণ এখানে তোমার একটা কন্ট্রাক্ট সাপেক্ষে করেছে এবং সেটা কি সন্তান উৎপাদনকে লিগালাইজ করার জন্য এটা একটা কন্ট্রাক্ট। এবং মডার্ন ইসলামিক জুরিস সৈয়দ আমির আলী কোনো নাম শুনছে, সৈয়দ আমির আলী ডেফিনিশন দিয়েছে, বলছে মেরিজ ইজ অ্যান institution ordained for the protection of the society and in order that human beings may guard themselves from violence and unsustainable. মানে সোশ্যাল পার্সপেক্টিভ থেকে সৈয়দ আমির আলী মেরিজকে ডিফাইন করেছে, বলছে যে মেরিজ হচ্ছে একটা এমন একটা প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানের ফলে হচ্ছে কি সমাজকে সুরক্ষা দেয় এবং মানুষ তাদের নিজেদেরকে রক্ষা করতে পারে, violence এবং unsustainability। তার মানে তোমার
আনসেস্ট রিলেশনশিপ ইলিসিট রিলেশনশিপ থেকে নিজেদেরকে রক্ষা করতে পারে। এবার জুডিশিয়ারি কিন্তু এই ম্যারেজের ডেফিনিশন দিয়েছে না, বিভিন্ন জুডিশিয়ারি মানে বিভিন্ন জুডিশিয়ারি যেমন ইন্ডিয়ান জুডিশিয়ারি, পাকিস্তান জুডিশিয়ারি, বাংলাদেশ জুডিশিয়ারি এনএসকে বিভিন্ন মামলা ডিফাইন করেছে। তো ইন্ডিয়ান জুডিশিয়ারি তোমার ম্যারেজকে ডিফাইন করেছেন আব্দুল কাদের ভার্সেস সালিমা সে কেসে। ও সেখানে ম্যারেজ এবং মোহাম্মদান ইজ নট এ স্যাক্রিমেন্ট বাট পিউরলি এ সিভিল কন্ট্রাক্ট। তাহলে এখানে ফার্স্ট অফ অল যখন ইন্ডিয়ান এই মামলা ইন্ডিয়ান সুপ্রিম কোর্ট হচ্ছে এই ম্যারেজকে ডিফাইন করেছেন ম্যারেজ হচ্ছে তোমার একটা স্যাক্রিমেন্ট নয়, স্যাক্রিমেন্ট মানে যে রিলিজিয়াস সেরেমনি নয়, মানে এটা হলো কি ধর্মের আচার অনুষ্ঠান নয়। তাহলে বিয়ে মানে ধর্মের আচার অনুষ্ঠান না, যেটা আমাদের ইসলামিক লতে নেই, এটা তো বাধ্যতামূলক ম্যারেজ সেরেমনি করা, এটা বিয়ে মানে ম্যারেজ সেরেমনি করতে হবে বিষয়টা না, কিন্তু এটা হচ্ছে পিউরলি সিভিল কন্ট্রাক্ট। এটা পিউরলি সিভিল কন্ট্রাক্ট কথা বলা হচ্ছে, পিউরলি সিভিল কন্ট্রাক্ট যেটা বলা হচ্ছে পিউরলি সিভিল কন্ট্রাক্ট কি আর সিভিল কন্ট্রাক্ট কি, এটা দুটো পার্থক্য রয়েছে। এর মধ্যে পাকিস্তান জুডিশিয়ারি, পাকিস্তান সুপ্রিম কোর্ট বলছে তোমার আর এটা নিয়ে কন্ট্রোভার্সি হয়েছে তোমার ম্যারেজ আর আসলে কি পিউরলি সিভিল কন্ট্রাক্ট নাকি অনলি ইন দ্য নেচার অফ সিভিল কন্ট্রাক্ট। That purely civil contract between the অনেক কন্ট্রোভার্সি অনেক জুরিস্ট বলছে ম্যারেজ ইজ নট পিউরলি a civil contract. And a purely civil contract যদি হয় থাকে under the modern legal system, under the secular legal system, a purely civil contract হতে গেলে অবশ্যই কনসিডারেশন থাকতে হবে। No consideration, no, যদি কনসিডারেশন না থাকে তাহলে কন্ট্রাক্ট হবে না, কন্ট্রাক্ট হবে না। তাহলে যদি if the marriage is regarded as a purely civil contract, what will be the consideration in case of Muslim marriage? Muslim marriage consideration কি হবে? এবং অনেক জুরিস্ট আর্গুমেন্ট করছে যে consideration কি, consideration means if a person receives anything from the other party, তো সে অবশ্যই কি অন্য পার্টি কি আমি তোমাকে একটা বই দিলাম, তুমি সে বইয়ে নিয়ে আমাকে মূল্য দিলা, আমি বায়ার তুমি সেলার, আমি সেলার কাছে গেলাম বললাম যে গ্রাম আমাকে বইটা দেন 500 টাকা দাও, আমি 500 টাকা দিলাম, তুমি আমাকে দিলাম। দিস ইজ কনসিডারেশন। আমার কনসিডারেশন হচ্ছে কি আমি তার কাছে টাকা পেয়েছি, আমি বায়ার হিসেবে তার কাছে বই পেয়েছি এবং আমার কাছে সে কি পেয়েছে, টাকা পেয়েছে। সে সেলারের জন্য কনসিডারেশন হচ্ছে কি টাকা পারচেজ মানি, আর বায়ারের জন্য কনসিডারেশন হচ্ছে কি তোমার বই। তাহলে এইটা হচ্ছে তোমার কনসিডারেশন। তাহলে এই একে অপরের কাছ থেকে কি হচ্ছে, এটা কোনো কিছু যদি রিসিভ করে থাকে সেটা হচ্ছে কনসিডারেশন। তাহলে এখানে বিয়ের ক্ষেত্রে কনসিডারেশন কি, বিয়ের ক্ষেত্রে যদি বিয়েকে যদি কি করা হয় থাকে পিউরলি সিভিল কন্ট্রাক্ট স্বাক্ষরিত করা হয় থাকে তাহলে সেক্ষেত্রে হোয়াট উইল বি দ্য কনসিডারেশন, কনসিডারেশন কি হবে? কিছু জুরিস্ট হচ্ছে কি কিনা আর্গুমেন্ট করেছে consideration হচ্ছে দাওয়া, but in the real sense of Islamic Sharia principles, দাওয়া is not consideration in case of Muslim marriage. দাওয়া কি হয়? Consideration না, কারণ এখানে দাওয়া যদি consideration থাকে তাহলে কি এখানে তোমার বলছে যারা যে জুরিস্টরা কোন দাওয়াকে কোথায় সাক্ষাৎ করেছে তাহলে এখানে হাজবেন্ড দাওয়া দিচ্ছে কিন্তু স্ত্রীকে দিচ্ছে, বলছে স্ত্রীকে এনজয় করতেছে, হাজবেন্ড এনজয়মেন্ট রাইট পাচ্ছে। তাহলে কি এখানে শুধুমাত্র কি হাজবেন্ড এনজয়মেন্ট রাইট পাচ্ছে, স্ত্রী পাচ্ছে না? সো এখানে কোরআনিক ভার্স কি কোরআন কি বলছে ধরে এই ধরনের এনজয়মেন্ট রাইটটাকে মিউচুয়াল রাইট। সো এখানে তোমার কনসিডারেশন কি এবার কি দাওয়া কনসিডারেশন হতে পারে না। আর দাওয়া ইজ নট প্রিকন্ডিশন, এটা তো প্রিকন্ডিশন না, এটা বেলিফ কনসিডার করার জন্য প্রিকন্ডিশন না, এটা দাওয়া ইজ দ্য লিগ্যাল ইফেক্ট অফ বেলিফ ম্যারেজ। এটা বেলিফ ম্যারেজের লিগ্যাল ইফেক্ট হচ্ছে তোমার দাওয়া। দ্যাট মিন্স হচ্ছে after the marriage is completed, the husband has under legal obligation to pay dowry to the wife. স্ত্রীকে সে দাওয়া দিতে বাধ্য বিয়ের পর। তারপরে এই বিয়ের সময় তুমি যদি দেন ওয়ান ছাড়াই যদি বিয়ে করো অবশ্যই বিয়ে কি হবে? বেলিফ হবে। কারণ বিয়ের পর কি তুমি দাওয়া দিতে পারো, বিয়ের পরে দাওয়া দিতে পারো। তারপরে দাওয়া কি নয় যে জুরিস্ট হচ্ছে দাওয়া হচ্ছে তোমার কনসিডারেশন এবং সেইখানে রাইট টু এনজয়মেন্ট what the why যে কথাটা বলছেন সেই কথাটা কি রং, সেই কথাটা রং। সো এই জন্য তোমার এটা কি না, there are so many differences between যে তোমার purely civil contract and civil contract. marriage civil contract, purely civil contract নয়, শুধুমাত্র civil contract সেই বিষয়ে কিন্তু অনেকগুলো কিন্তু ডিফারেন্স রয়েছে। একটা হচ্ছে তোমার কনসিডারেশন বিষয়। when Indian Pakistan Supreme Court, Pakistan Judiciary was a marriage is in the nature of civil contract. এটা হচ্ছে তোমার খুরশিদ বিবি না, খুরশিদ বিবি কেসে was a marriage is a contract of civil nature.
সিভিল নেচারে। এবার বাংলাদেশ জুডিশিয়ারি, বাংলাদেশ সুপ্রিম কোর্ট আনোয়ার হোসেন ভার্সেস মমতাজ বেগম, এই মামলায় আমাদের সুপ্রিম কোর্ট বলছে যে ম্যারেজ বিটুইন এ মুসলিম মেল এন্ড ফিমেল ইজ নট এ স্যাক্রামেন্টাল ম্যারেজ বাট এ সিভিল কন্ট্রাক্ট। তার মানে এখানে সিভিল কন্ট্রাক্ট ইন্ডিয়ান জুডিশিয়ারিতে ম্যারেজকে পিওরলি সিভিল কন্ট্রাক্ট আখ্যায়িত করা হয়েছে, দ্যাট ইজ নন কন্ট্রাক্ট। পাকিস্তান জুডিশিয়ারি এবং বাংলাদেশ জুডিশিয়ারি ম্যারেজকে কি সিভিল কন্ট্রাক্ট হিসেবে নেচার অফ সিভিল কন্ট্রাক্ট of contractual nature হিসেবে আখ্যায়িত করা হয়েছে। That is correct. That is correct. কারণ পিওরলি সিভিল কন্ট্রাক্ট বলা যাবে না। কেন পিওরলি সিভিল কন্ট্রাক্ট বলা যাবে না? আমরা একটা পয়েন্ট বললাম কনসিডারেশন। আমরা কি পয়েন্ট বললাম কি কনসিডারেশন। এরপর সেকেন্ড পয়েন্ট হচ্ছে ক্যাপাসিটিস অফ দ্য পার্টিস। ক্যাপাসিটিস অফ পিওরলি সিভিল কন্ট্রাক্ট বলা যাবে না। এটার সেকেন্ড পয়েন্ট হচ্ছে কি ক্যাপাসিটিস অফ পার্টিস। তাহলে সিভিল মানে পিওরলি সিভিল কন্ট্রাক্ট আন্ডার দ্য মডার্ন লিগ্যাল সিস্টেম অথবা সেকুলার লিগ্যাল সিস্টেমে পিওরলি সিভিল কন্ট্রাক্ট মানে কার কন্ট্রাক্ট হতে পারে, কন্ট্রাক্ট লঞ্চের কন্ট্রাক্ট হতে পারে কার মধ্যে ন্যাচারাল পারসন হতে পারে, আর্টিফিশিয়াল পারসন হতে পারে। ন্যাচারাল পারসন বা আর্টিফিশিয়াল পারসন। তার মানে তোমার কোম্পানির সাথে রাষ্ট্র কি একটা আর্টিফিশিয়াল পারসন। স্টেট ইজ দ্য লিগ্যাল অর আর্টিফিশিয়াল জুরিসডিক পারসন, তাই না? A company is the artificial or legal or juristic person. তোমার রাষ্ট্রের সাথে কোম্পানির সাথে রাষ্ট্রের জনগণের সাথে কি রাষ্ট্রের সাথে কি হতে পারে কন্ট্রাক্ট হতে পারে। তাহলে ন্যাশনাল পারসনের সাথে কন্ট্রাক্ট করতে পারে, আবার ন্যাশনাল পারসন আর্টিফিশিয়াল পারসনের সাথে কি কন্ট্রাক্ট করতে পারে। তাহলে কি বিয়ে কি এরকম সম্ভব? পিওরলি সিভিল কন্ট্রাক্ট হলে মানে লিগ্যাল পারসন মানে আর্টিফিশিয়াল পারসনের সাথে ন্যাশনাল পারসন, আবার আর্টিফিশিয়াল পারসনের সাথে আর্টিফিশিয়াল পারসন, ন্যাশনাল পারসনের সাথে ন্যাশনাল পারসন কন্ট্রাক্ট করতে সিভিল কন্ট্রাক্ট হয় পিওরলি যদি হয়। তো বিয়ে কি ম্যারেজ কি এটা পিওরলি সিভিল কন্ট্রাক্ট? এই পয়েন্টে বিয়ে কি পিওরলি সিভিল কন্ট্রাক্ট বলা যাবে না, কারণ এই যে তোমার আর্টিফিশিয়াল সাথে আর্টিফিশিয়াল পারসন কি হয় না কি হয় হবে। হ্যাঁ তুমি না আমরা দেখি পাথরের সাথে কি হয়ে গেছে, এক মেয়ে বিয়ে করছে পাথর কি বিয়ে করছে, তো কে দেখলাম সে পাথর কি নাকি বিয়ে করছে। নিজের সাথেও করছে দেখছি। কোম্পানির সাথে এই কি যেন বলে চীনা ইউনিভার্সিটির সাথে বাংলাদেশ রাষ্ট্রের বিয়ে দিয়ে দিলাম হবে। রাষ্ট্র কি আর্টিফিশিয়াল পারসন, চীনা ইউনিভার্সিটি কি আর্টিফিশিয়াল পারসন। রাষ্ট্রের যে চিফ অ্যাডভাইজার উনি চীনা ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন। চীনা ইউনিভার্সিটির অনেক ভালোবাসা সিদ্ধান্ত নিলাম বিয়ে হয়ে যাবে রাষ্ট্রের সাথে কি হবে। সো ধরে এই তোমার বিয়ে শুরু ন্যাশনাল পারসন মধ্যে সম্ভব। ন্যাশনাল পারসন তাও কি মেল এবং ফিমেল হতে হবে, মেল এবং ফিমেল হতে হবে। সো পিওরলি সিভিল কন্ট্রাক্ট নাও এই পয়েন্টে কি পিওরলি সিভিল কন্ট্রাক্ট না। এরপর তোমার রিলিজিয়াস ফেথ এখানে ধর্মীয় বিশ্বাসের বিষয় আছে পার্টিস রিলিজিয়াস ফেথ। এখানে কে কাকে বিয়ে করতে পারে, কোন ধর্মের কাকে বিয়ে করতে পারে সেটা একটা কি পিওরলি সিভিল কন্ট্রাক্ট। এখানে তোমার রিলিজিয়াস ফেথ কি পিওরলি সিভিল কন্ট্রাক্ট হওয়ার ক্ষেত্রে কি কে কোন ধর্মে বিশ্বাসী সেটা কি ম্যাডাম তুমি কন্ট্রাক্ট ল অনুযায়ী কন্ট্রাক্ট অ্যাক্ট অনুযায়ী তুমি মনে করো একটা ব্যবসা চুক্তি করতেছো, তোমাকে কি সেখানে রিকোয়ারমেন্ট দিচ্ছে মুসলিমরা কি করতে পারবে, বিজনেস ট্রানজাকশন করতে পারবে, মানে এখানে হিন্দুরা করতে পারবে, মানে হিন্দু মুসলিমের সাথে করতে পারবে না এরকম কোনো বিষয়। তবে রিলিজিয়াস faith is immaterial in case of purely civil contract, but marriage ক্ষেত্রে religious faith is material thing কি। তাহলে এখানে তোমার ধর্মীয় বিশ্বাসের বিষয় রয়েছে যে কে কাকে বিয়ে করতে হবে। তবে এখানে তোমার ব্রাইড গ্রুম এবং ব্রাইড গ্রুম হচ্ছে তোমার কি অবশ্যই কি হতে হবে, মুসলিম হতে হবে। আর ব্রাইড হচ্ছে কি সে মুসলিম এবং আহলে কিতাব means the follower of divine books,
ডিভাইন বুকস মিন্স হচ্ছে জিউস এন্ড ক্রিশ্চিয়ানিটি তাওরাত এবং কি এই দুই এবং হচ্ছে জিউস এবং ক্রিশ্চিয়ানিটি যারা ফলো করবে তাদের কাহিনী কিতাব বলা হয়। তাহলে একজন মুসলিম হচ্ছে যে এখানে পার্টিস ইজ আ স্পেন পার্টিসের মধ্যে অবশ্যই পুরুষটি কি হতে হবে মুসলিম হতে হবে এবং নারী কি হতে হবে মুসলিম জিউস ক্রিশ্চিয়ান মানে একজন মুসলিম মেল ক্যান ম্যারি মুসলিম ফিমেল জিউস ফিমেল ক্রিশ্চিয়ান ফিমেল তাহলে তোমার একজন মুসলিম ফিমেল কি খ্রিস্টান কোনো পুরুষ বিয়ে করতে পারবে জিউস কোনো পুরুষ বিয়ে করতে হবে পারবে না তাহলে একজন মুসলিম ফিমেলকে অবশ্যই কি করতে হবে তাকে মুসলিম মেল বিয়ে করতে হবে মুসলিম মেল বিয়ে করতে হবে তো এখানে আর মুসলিম মেল কি কোনো হিন্দু নারীকে বিয়ে করতে হবে হিন্দু নারীকে অথবা তাহলে আহলে কিতাব ছাড়া মুসলিম ফিমেল ক্রিশ্চিয়ান ফিমেল জিউস ফিমেল ছাড়া অন্য কোনো ফিমেলকে একজন মুসলিম মেল বিয়ে করতে পারবে না এবং মুসলিম মেল শুধুমাত্র মুসলিম মেলকে বিয়ে করবে নাকি এই নিয়ম শুধুমাত্র বেনিফিস আদারওয়াইজ কি হবে আদারওয়াইজ কি অন্য ধর্মের হলে কি হবে হোয়াইটনেস একজন মুসলিম মেল যদি হিন্দু ফিমেলকে যদি বিয়ে করে তাহলে সেক্ষেত্রে কি হবে হোয়াইট হবে না বেনিফিট হবে হোয়াইট হোয়াইটনেস হোয়াইটনেস হয় তবে ইসলামিক ল অনুসারে আন্ডার ইসলামিক ল হচ্ছে তোমার এটা কি হবে হোয়াইটনেস হবে কিন্তু তুমি যদি লতে থাকবে না নাস্তিক হ্যাঁ আই অ্যাম নট আন্ডার দ্য ফেল অফ কি রিলিজিয়ান আমি ধর্মের মধ্যে নেই যদি নিজেকে ডিক্লেয়ার করো আমি ধর্ম ছেড়ে দিলাম ধর্মের কথা মানি না ছেড়ে দিলাম ইউ ক্যান মেরি এনিওয়ান তুমি যে কাউকে বিয়ে করতে পারো এটা কি আইন আছে নাকি স্পেশাল ম্যারেজ অ্যাক্ট 1877 1972 সালে বিশ্ববিদ্যালয় আইন রয়েছে তুমি মুসলিম নামদারি কেউ মুসলিম নামদারি পুরুষ হয়ে তুমি যদি ইসলামিক রিলিজিয়নকে পরিত্যাগ করো এবং তুমি হিন্দু ফিমেলকে বিয়ে করতে পারো তার মানে তারা হিন্দু ফিমেল তার তো হিন্দু রিলিজিয়ন রয়েছে হিন্দুইজম রয়েছে সেই হিন্দুইজমকে কি করবে পরিত্যাগ করবে সে বলবে যে আমি আমার হিন্দু ধর্ম ছেড়ে দিলাম পুরুষ মানে মুসলিম মানে পুরুষ নামদারি মুসলিম নামদারি যে পুরুষ আছে সে বলবে যে আমি আমার ইসলাম ধর্ম ছেড়ে দিলাম চলো আমরা দুইজনেই ভাই বোন হ্যাঁ আমরা বিশেষ বিবাহ করি এটাকে এই বিয়ে কি বলা হবে স্পেশাল ম্যারেজ বাট ইন ইসলামিক লতে এই ম্যারেজ ইজ নট কি এটা ম্যারেজ কি নয় ভ্যালিড নয় বাট আন্ডার দ্য স্পেশাল ম্যারেজ অ্যাক্ট 1872 এই বিয়েটা কি ভ্যালিড ইসলামিক লতে ভ্যালিড নয় কিন্তু এটা স্পেশাল ম্যারেজে ভ্যালিড তাহলে এই ধরনের আইন কিন্তু তোমার ইসলামিক ল 10 ইসলামিক লয়ের সাথে কি ইসলামিক লয়ের সাথে কারণ ইসলামিক লতে যেটাকে ভয়েড করছে সেটা কিন্তু বিশেষ আইন তৈরি করে পার্লামেন্ট আইন তৈরি করে কি করছে সেটাকে লিগ্যালাইজ করছে এবং ভ্যালিড হিসেবে আখ্যায়িত করছে তো ইসলামিক ল বাস্তবে তাদের যে সন্তান যদি করে থাকে সেটা হবে ইলিজিটিমেট চাইল্ড কিন্তু আন্ডার দ্য স্পেশাল ম্যারেজ অ্যাক্ট 1872 সেই আইন অনুসারে হচ্ছে তাদের সন্তান হবে ইলিজিটিমেট চাইল্ড কারণ এখানে কি একটা কি ডিসক্রিপেন্সি তৈরি হয়েছে ডিসক্রিপশন অথবা হচ্ছে একটা ডিফারেন্স তৈরি হয়েছে এবং একটা কনফারেন্সিয়াল তৈরি হয়েছে ইসলামিক লয়ের সাথে ইসলামিক লয়ের সাথে কনফারেন্সিয়াল তৈরি হয়েছে এই বছর তোমার রাইটস এন্ড ডিউটিস যদি কোনো মুসলিম মেল কোনো খ্রিস্টান অথবা জিউস ফিমেলকে বিয়ে করে সেই ক্ষেত্রে কি দেনমোহর একইভাবে দেওয়া লাগবে সেই ওইটা তো তোমার ইসলামিক লয়ের রেফারেন্স কিন্তু এটা আর্গুমেন্ট রয়েছে এটা কন্ট্রোভার্সি রয়েছে এখানে বলছে তোমার দ্য অল ওভার ডিভাইন বুকস জিউস এবং ক্রিশ্চিয়ানিটি তাই না এখন প্রশ্ন হচ্ছে কি আদৌ যারা ইহুদি আর খ্রিস্টান রয়েছে তারা কি ডিভাইন বুকের অনুসারী যদি ডিভাইন বুকের অনুসারী না হয় থাকে তাহলে সেক্ষেত্রে তো এটাও কি কন্ট্রোভার্সি এটা সেই সময়কার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়ের আয়াতে যে সবাই নাজিল হয়েছিল তাদেরকে বিয়ে করার কথা বলা হয়েছিল সেগুলো কিন্তু তোমার যে ডিভাইন বুক ছিল সেই জিউস রিয়াল জিউস এবং রিয়াল ক্রিশ্চিয়ান ছিল এখন কিন্তু এটা ফেক হয়ে গেছে তাহলে কি ডিভাইন বুক এটা কি করেছে তারা ডিসটর্টেড ভার্সন তৈরি করেছে চেঞ্জ করে তারা ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট বিভিন্ন নামে রূপ দিয়েছে তারা তাদের নিজের মন গড়া মতামত তৈরি করেছে আসমানি যে কিতাব যেটা সেটা যদি হয়ে থাকে সে আসমানি কিতাবের ফলোয়ার যদি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে এটা কি হবে এই বিধান প্রযোজ্য যদি আসমানি কিতাবের রিয়াল যে আসমানি কিতাবের যে ফলোয়ার যদি না হয়ে থাকে
ডিসটর্টেড ভার্সন অফ কি তোমার এই ডিভাইন বুক, তাহলে সেক্ষেত্রে এই ধরনের বিধান অ্যাপ্লিকেবল হবে কিনা সে বিষয়ে কিন্তু কি রয়েছে, কন্ট্রোভার্সি রয়েছে। সবাই আমাদের দেশে আছে, আমাদের সেটা হচ্ছে নভেলের বউ কি খ্রিস্টিয়ান ফিমেল, তারপর হচ্ছে সদী পদের জয় তার কি বউ কি খ্রিস্টিয়ান ফিমেল নাকি, তারপর হচ্ছে ব্যারিস্টার সালাম সেন আমাদের মুসলিম ফিমেল, she is a Muslim female, তাকে she must marry a Muslim male, বাট সে কি জিউস কি জিউস মেল কে বিয়ে করেছে, জিউস মেল কে যদি বিয়ে করে মুসলিম ফিমেল যদি জিউস মেল কে যদি বিয়ে করে কি হবে, হোয়াইট ডেভিড বার্ডম্যান এজ এ জিউস কি মেল, রাইট, ইহুদি না খ্রিস্টান না, ও ইহুদি তো নাকি, হ্যাঁ ইহুদি কে, তাহলে ওটা তো নারী সেই সুন্নি, এবং পুরুষদের সুযোগ আছে খ্রিস্টান নারী এবং ইহুদি নারী বিয়ে করা, সেটাও কি হয়ে গেছে কন্ট্রোভার্সিয়াল থিং, কারণ তো সে they are no longer the actual follower of actual divine books, স্যার তাদেরকে বর্তমান যুগে এই ধরনের বিয়ে যায় কোনটা বর্তমান যুগের হিসাবে, কারণ তাদের বই তো অনেক বিকৃত হয়ে গেছে। ওটা জায়েজ হওয়ার বিষয়ে তো কন্ট্রোভার্সি রয়েছে, এটা কি বলছে যে এটা মানে ইটস লিগ্যাল ভ্যালিড, আবার কি বলছে ইটস নট কি ভ্যালিড, রাইট বলছে বিকজ শুধুমাত্র কি এখানে তোমার ফলোয়ার অফ ডিভাইন বুকস, সে কি অ্যাকচুয়াল ডিভাইন বুকের ফলোয়ার নাকি সে ডিস্টর্টেড ডিভাইন বুকের ফলোয়ার, এটা নিয়ে তো তোমার কেসে কন্ট্রোভার্সি তৈরি হচ্ছে, কারণ এখানে নিউ ইস্তিহাদ মে বি ক্রিয়েটেড, নতুন ইস্তিহাদ তৈরি করা যেতে পারে, এটা যদি অ্যাকচুয়াল ডিভাইন বুকের যদি ফলোয়ার না হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে জায়েজ না, এটা নিউ ইস্তিহাদ তৈরি করতে এই ইস্তিহাদ বুঝা গেছে, কিন্তু এই যে তোমার রাইটস ইনডিউস ক্যান ক্রিয়েট রাইটস ইনডিউস কথা বলছিলাম যে ইটস পিউরলি সিভিল কন্ট্রাক্টে কন্ট্রাক্টেড পার্টিস তারা টার্মস এন্ড কন্ডিশনস গুলো কি রাইটস এন্ড ডিউটিস সেগুলো নিজেরা কি করতে পারবে, নির্ধারণ করতে পারবে, বাট মুসলিম ম্যারেজ হচ্ছে তোমার একটা সিভিল কন্ট্রাক্ট, সেটা এই সিভিল কন্ট্রাক্টে যদি পিউরলি বলা হয় প্রেস করতে বলা হয় তাহলে কি আমরা নিজেদের মতো করে রাইটস এন্ড ডিউটিস এই করতে পারবো, হাজবেন্ডের রাইটস এগুলো ডিউটিস এগুলো স্ত্রীর রাইটস এগুলো ডিউটিস এগুলো এভাবে কি নির্ধারণ করতে পারবো, তার মানে কিন্তু মানে এখানে শরিয়া বা ইসলামিক ল কি করেছে, এই হাজবেন্ডের রাইটস এন্ড ডিউটিস কি করেছে, প্রেসক্রাইব করেছে। তো এবার ইসলামিক ল কর্তৃক যে আরোপিত হাজবেন্ডের বা স্ত্রীর উপর যে লিগ্যাল অব্লিগেশনস লিগ্যাল রাইটস এন্ড ডিউটিস সেগুলাই মানতে হবে, নিজের মতো করে মানা সম্ভব নয়, তার মানে এখানে ম্যারেজ কন্ট্রাক্টে আমি সিভিল কন্ট্রাক্ট বলে নিজের মতো করে রাইটস এন্ড ডিউটিস কি করতে হবে না, অব্লিগেশনস আমি টার্মস এন্ড কন্ডিশনস ইনক্লুড করতে পারবো, এই কারণে কি নয় এই ম্যারেজ ইজ নট এ পিউরলি সিভিল কন্ট্রাক্ট as to in terms of rights and duties, এরপরে তোমার টার্মিনেশন, তুমি একটা পিউরলি সিভিল কন্ট্রাক্ট করছো, বিজনেস ট্রানজাকশনে গেলাম, আমি তোমার সাথে ট্রানজাকশন করলাম, সেটা আমি কি করলাম টার্মিনেট করে দিলাম, আমি তোমার কাছে বই কেনার জন্য টাকা দিয়েছি বাট তুমি বই দাওনি, সো এক্ষেত্রে আমি চিন্তা করলাম যে এটা মানে আই ডিসাইডেড টু ক্যান্সেল দ্য কন্ট্রাক্ট, ওকে, তো আমি বিক্রয় চুক্তিটা বাতিল করলাম, কারণ সে আমাকে বই দিয়ে টাকা কেটে নিলাম, বুঝতে পারে না, তবে এটা পার্টির উপর, the termination of a contract, a purely civil contract, depends on the intention, depends on the wishes of the contracting parties. But যদি ম্যারেজ যদি একটা পিউরলি সিভিল কন্ট্রাক্ট হয় তাহলে এই শুরু কি আছে, চাইলে আমি মন চাইলে আমি কি বিয়ে সিভিল কন্ট্রাক্টকে আমি কি করলাম মেনে দিলাম, মন চাইলে আমি আবার জোড়া লাগালাম, এটা কি সম্ভব, সম্ভব না, তার মানে এই যে ম্যারেজের টার্মিনেশন is determined by the Islamic principles, the principles relating to the dissolution of marriage, বিয়ে বিচ্ছেদ করার জন্য ইসলামিক ল কি রয়েছে, সুনির্দিষ্ট মেথড রয়েছে, বিভিন্ন ভাবে কি করা যায় বিয়ে বিচ্ছেদ করা যায়, dissolution of marriage by the husband, dissolution of marriage by the wife, dissolution of marriage by the husband and the wife, তাই না, আছে না, আবার judicial divorce, বিভিন্ন ধরনের ডিভোর্স রয়েছে, তাই না, তালাকে হাসান, তালাকে বিদা, এরপরে তোমার যে ডেলিগেটেড ডিভোর্স সেটা তালাকে তাফিজ, স্ত্রী যেটা ডিভোর্স দিতে পারে, এরপরে তোমার যে মুবারা খোলা ডিভোর্স, জুডিশিয়াল ডিভোর্স,
জুডিশিয়াল ডিভোর্স, তাই না? যেটাকে জুডিশিয়াল সেপারেশন বলা হয়। ল শুনে যদি বেশি হয় যে হোয়াট ইজ জুডিশিয়াল সেপারেশন? 11 সালে অ্যান্সারগুলো থাকে 2007 সালে বিচার নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক করা, দিস ইজ দা জুডিশিয়াল সেপারেশন। হবে হ্যাঁ, সেপারেশন অফ দ্য জুডিশিয়ারি আর জুডিশিয়াল সেপারেশন কিন্তু এক নয়। জুডিশিয়াল সেপারেশন এবং সেপারেশন অফ দ্য জুডিশিয়ারি কিন্তু এক নয়। সো তোমার লিগ্যাল টার্মিনোলজি ইউজ হয়। তুমি মানে জুডিশিয়াল সেপারেশন কি এই কথা বলার সাথে তুমি যদি সেপারেশন অফ দ্য জুডিশিয়ারি বলে দাও তাহলে কিন্তু তোমাকে আস্তানা তুলে কি হবে একটা আশা আসবে। জুডিশিয়াল সেপারেশন এটা হচ্ছে কি জুডিশিয়াল ডিভোর্স। The wife has the right to seek the dissolution of marriage by filing with against the court. যেটা জুডিশিয়াল ডিভোর্স মামলা করার মাধ্যমে কি the dissolution of Muslim marriage act 1939 স্ত্রীকে অধিকার দিয়েছে কি করা বিয়ে করছে। এটি হচ্ছে তোমার জুডিশিয়াল সেপারেশন অথবা জুডিশিয়াল ডিভোর্স এটা বলা হয়। ঠিক আছে, এর মধ্যে আমরা নির্দিষ্ট there are so many methods of dissolution of marriage as prescribed by the Islamic law. कि देखिए তুমি হ্যাঁ মানে according to the intention of the মানে husband and wife অথবা wishes of the husband wife, তুমি চাইলে আমরা হাজবেন্ড চাইলাম এখানে বিয়ে ভেঙে দিলাম, হ্যাঁ যখন ইচ্ছে তখন মানলাম, যখন ইচ্ছে তখন বিয়ে করলাম, ভালো ভালো। ইসলাম কিন্তু এটা বলে নাকি তাসির জুরিস্টটা বলেছে তোমার হাজবেন্ড কি করতে পারে স্ত্রীকে উইদাউট এনি কোয়েশ্চেন যে কোনো সময় উইদাউট শোয়িং এনি কজ যে কোনো কারণ না দেখে স্ত্রীকে ডিভোর্স দিতে পারে। এটা কিন্তু তোমার ক্লাসকে জুরিস্ট বলে থাকে। বাট দিস ইজ নট দ্য অ্যাকচুয়াল রিয়েল মেসেজ ফ্রম দ্য প্রফেটিক ট্র্যাডিশনস এন্ড দ্য কোরআনিক ভার্স। কারণ এখানে কি রয়েছে আরবিট্রারিনেস। এই ক্ষেত্রে তোমার কি আরবিট্রারিনেস এর ইনফ্রাকশন হয়েছে। তুমি আরবিট্রারি এটা আরবিট্রারি হয়ে গেল না, আরবিট্রারি পাওয়ার নেই। তুমি সাথে কোনো পাওয়ার এক্সারসাইজ করলা যখন ইচ্ছে তখন স্ত্রীকে কোনো কারণ না দেখে তুমি ডিভোর্স দিয়ে দিলা, সেটা হানাফি জুরিস্ট বলতে হচ্ছে তোমার রাগের মাথায় যদি তুমি ডিভোর্স দিয়ে দাও তাহলে সে ডিভোর্স হয়ে যায়। কিন্তু অন্যান্য জুরিস্টরা বলতেছে না এটা হবে না। আর এইগুলো নিয়ে তোমার মাধ্যম নিয়ে কিভাবে কিরকম করলে ডিভোর্স দিলে হবে সেই বিষয়ে কথাটা কিন্তু ডিফারেন্স অফ অপিনিয়ন রয়েছে। মানে আরবিট্রারি কি করে অবশ্যই তোমার কি থাকতে হবে, সেই রিজনেবল গ্রাউন্ডস থাকতে হবে। তুমি আল্লাহ যতগুলো কাজকে মানে অ্যাপ্রুভড যে থিংস রয়েছে অ্যাক্টিভিটিস রয়েছে যতগুলো কাজ করার জন্য অনুমোদন দিয়েছে সেই অনুমোদন তাদের মধ্যে সবচেয়ে মোস্ট ডিটেস্টেবল থিং তোমার ডিসিশন অফ ম্যারেজ। সবচেয়ে ঘৃণিত কাজ হচ্ছে কি তোমার কি ডিসিশন অফ ম্যারেজ। সো এটা তোমার আল্লাহ হচ্ছে নিজেই কি ডিসকারেজ করেছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডিসকারেজ করেছেন বিয়ে বিচার করার ক্ষেত্রে হচ্ছে কি যাতে সো বিয়ে করার জন্য ইন্সপায়ার করছে, আবার বিচ্ছেদ করার জন্য যদি ইন্সপায়ার করে তাহলে না হবে না। হ্যাঁ এই প্লাস মাইনাস কি হয়ে যাবে মাইনাস। এই জন্য বিয়ে করার জন্য এনকারেজ করেছে এবং বিয়ে বিচ্ছেদ করার জন্য ডিসকারেজ করেছে। দিস ইজ ইসলামিক টিচিং। তাহলে এখানে সুনির্দিষ্ট মেথড ফলো করে কি করতে হবে। Also in that sense the Muslim marriage is not purely a civil contract. Purely civil contract. It is about the presence regarding the presence of witnesses. সাক্ষী থাকা বিষয়। তোমার একটা কন্ট্রাক্ট করতে গেলে সাক্ষী থাকা লাগবে, আমি ওর কাছে বই কিনতে গেলে সাক্ষী থাকা লাগবে লাগবে না। So purely civil contract in condition this requirement is not necessary. But in case of Muslim marriage the presence of witnesses is must. থাকা লাগবে, সাক্ষী থাকা লাগবে, তাই না? তাহলে সাক্ষী ছাড়া কি হবে না? একটা মানে এই যে ইসলামিক লতে যে বিয়েকে খুবই সহজ করে দিয়েছেন অপার এক্সেপ্টেন্স সাথে করে কি দুইজন সাক্ষী দিতে পারে। সেই সাক্ষী টাকাটা কি তাহলে এখানে পিউরিসিবল কন্ট্রাক্ট হলে তো সাক্ষী না থাকলে চলবে, সাক্ষী না থাকলেও সো এই হচ্ছে তোমার ডিউরেশন কন্ট্রাক্ট। মানে একটা কন্ট্রাক্ট তুমি করলে আমি একটা বিজনেস ট্রানজাকশন করলাম, তোমার সাথে আমি দুইজন মিলে একটা বিজনেস গেলাম, ব্যবসা বাণিজ্য করতে গেলাম, নির্দিষ্ট সময়ের জন্য করতে পারি, তাই না? এক বছরের জন্য তোমার সাথে চুক্তি করলাম, আমার এই জায়গাটা তোমাকে আমি লিজ দিলাম 1 বছরের জন্য, 2 বছরের জন্য দিলাম, আমার এই প্রপার্টিটা তোমাকে মর্টগেজ দিলাম 1 বছরের জন্য, 2 বছরের জন্য দিলাম, তাই না?
ধরো একটা নির্দিষ্ট সময়ের জন্য মানে কন্ট্রাক্ট মানে পিওরলি সিভিল কন্ট্রাক্ট যদি হয় তাহলে কি মানে কি নির্দিষ্ট সময়ের জন্য কন্ট্রাক্ট করা যেতে পারে। বিয়ে কি যদি পিওরলি সিভিল কন্ট্রাক্ট যদি বলা হয় তাহলে সেক্ষেত্রে কি এরকম নির্দিষ্ট মেয়াদে কি বিয়ে করা যাবে? নির্দিষ্ট মেয়াদে কি বিয়ে করা যাবে? যাবে? তাহলে এরকম যদি কোনো বিয়ে যদি করা হয় তাহলে আমি তোমাকে বিয়ে করলাম 1 মাসের জন্য, সেই বিয়ে কি ভ্যালিড হবে? ভ্যালিড হবে? ভ্যালিড হবে। তারপরে তোমার একটা কি নয় মুসলিম ম্যারেজ কি নয় পিওরলি সিভিল কন্ট্রাক্ট নয় সেই সেন্সে like I said in terms of the duration of the contract the Muslim marriage is not valid for a fixed time of period so তাহলে এখানে মুসলিম ম্যারেজ হবে কি ইনডিফিনিট টাইম অনির্দিষ্ট সময়ের জন্য সীমাহীন সময়ের জন্য সেটা হবে বিয়ে হবে। হ্যাঁ এটাকে তোমার নির্দিষ্ট সময়ের জন্য বিয়ে করাকে বলা হয় থাকে মোতা ম্যারেজ, টেম্পোরারি ম্যারেজ বলা হয়, টেম্পোরারি ম্যারেজ কনস্টাইনি। Islamic public যুগে টেম্পোরারি ম্যারেজ was valid, টেম্পোরারি ম্যারেজ ছিল valid ছিল, কিন্তু পরবর্তী subsequently the Prophet Muhammad Islam they declared temporary marriage as void হিসেবে বলেছেন, but still now temporary marriage exists in the Sharia Shia school. Shia school এ temporary marriage আছে, যারা Shia school ফলো করে তারা temporary marriage কে তবে এই সুন্নি স্কুল হচ্ছে temporary marriage কে ভয়েড করার পিছনে রাখাই বলেছেন temporary marriage is equivalent to prostitution. prostitution of offering একজন প্রস্টিটিউটের সাথে যেমন কি করে থাকে নির্দিষ্ট সময়ের জন্য সে কন্ট্রাক্ট করে থাকে যে টেম্পোরারি ম্যারেজ যদি ভ্যালিড হয় তাহলে সেক্ষেত্রে প্রস্টিটিউশনের মধ্যেই হয়ে গেল। So in that sense the temporary marriage is not valid under the Sunni school. কিন্তু Shia school Sunni school বলছে Shia school যে temporary marriage কে validity দেওয়ার মাধ্যমে prostitution কে legalize করেছে, prostitution কে legalize করেছে, legal prostitution, legal কি prostitution কে legalize করেছে। এই সেন্স থেকে দেখো কি অবস্থা এই শিয়া স্কুলে এই সেন্স থেকে টেম্পোরারি ম্যারেজ যে তাদের ভ্যালিডিটি দিয়েছে সেখান থেকে কিন্তু মধ্যপ্রাচ্যের যে বিভিন্ন আরব কান্ট্রি রয়েছে সেখানে দুবাই কি করেছে হালাল কি হ্যাঁ হালাল প্রস্টিটিউশন চালু করেছে, হালাল প্রস্টিটিউশন একটু কোথায় গেছে কনসেপ্ট থেকে নিয়েছে যাওরা আর কনসেপ্ট পায় না, আর কনসেপ্ট পায় না। এক সময় এটা বাংলাদেশে দিয়ে গেছে সব কিছু দিয়ে গেছে হালাল দিতে পারে আমাদের সবাই কি কষ্ট করছে হালাল দিতে পারে এই পারে হালাল দিতে পারে এই করতে করতে এটা আমরা আগে দেখেছি তোমার কেমন ইফতার মাহফিল ইফতার মাহফিল থেকে মাহফিল শব্দটা বাদ দিয়ে ইফতার পার্টি লেগেছে ইফতার পার্টি ওরে এই ইফতার পার্টি সেলিব্রেট করতে করতে চলে আসছে সেহরি পার্টি এরপর যে আবার বিয়ে আসে যে কি হয় ম্যারেজ পার্টি মানে ম্যারেজ সেরেমনি এটা সেলিব্রেট করতে করতে কি হলো বলছে যে ডিভোর্স সেরেমনি কনসেপ্ট কে চলে আসছে ব্রেকআপ পার্টি আছে নাকি ব্রেকআপ পার্টি আছে তাদের বিশেষ সম্পর্ক হচ্ছে বিয়ে ছাড়া আর ব্রেকআপ হয়েছে কি অনুষ্ঠান করে দেখা হয়েছে বন্ধু বান্ধব থাকলে কেক কাটবে সেলিব্রেট করতে খালি করবে ফরমালি আজকে কি হয়ে গেল দুজনই তোমার সাথে আমি নেই কেউ কাউকে চেনে না বাট আমরা বন্ধু হিসেবে থাকতে নাকি বন্ধু হিসেবে ওয়েস্টার্ন কালচারে যেটা হয় বিয়ে ডিভোর্স হয়ে যাওয়ার পরে তারা বন্ধু হিসেবে একজনে বা বিয়ে থাকতে সমস্যা বন্ধু হিসেবে থাকতে হবে বিয়ে থাকতে সমস্যা বিয়েতে ডিভোর্স করা যায়। So in short points we are concerned with the academics to our marriage Islamic law the marriage is not purely civil contract. So Indian tradition is that our marriage ke purely civil contract rakhe that is absolutely wrong concept. Bangladesh tradition and Pakistan tradition marriage ke the nature of civil contract bola chhe, nature of civil contract bola chhe, that is key correct concept. So here amra ajke lecture uddeshyo dekhlam hocche marriage is not only religious contract যে ম্যারেজ একই সাথে কি একটা সোশ্যাল কন্ট্রাক্ট রিলিজিয়াস কন্ট্রাক্ট এবং লিগ্যাল কন্ট্রাক্ট
মানে সিভিল কন্ট্রাক্ট। এই তিন ধরনের কন্ট্রাক্ট, রিলিজিয়াস, সোশ্যাল এবং লিগ্যাল। মানে রিলিজিয়াস, সোশ্যাল এবং লিগ্যাল পার্সপেক্টিভে তোমার ম্যারেজ একটা কি সিভিল কন্ট্রাক্ট। সো এখানে ম্যারেজের ফলে শুধুমাত্র এটা সিভিল কন্ট্রাক্ট নয়, ম্যারেজের কি রয়েছে একটা রিলিজিয়াস এবং সোশ্যাল পার্সপেক্টিভ রয়েছে, সোশ্যাল রিলিজিয়াস ওয়ার্ডস এবং সোশ্যাল ওয়ার্ডস রয়েছে। সোসাইটিকে রক্ষা করে বিয়ে, ব্যক্তির চরিত্রকে রক্ষা করে, ব্যক্তির চরিত্রকে সুন্দর করে, সমাজের জনগণকে চরিত্রকে সুন্দর করে, এবং এই জন্য কি বিয়েকে ইবাদত হিসেবে কি করা হয়েছে, রিলিজিয়াস পার্সপেক্টিভ ইবাদত হিসেবে এটা করা হয়েছে। তাহলে আমরা এই পর্যন্ত দেখলাম যে ম্যারেজ কি, বিভিন্ন জুরিস্টরা কি করে ম্যারেজকে আখ্যায়িত করেছে, সেগুলো ক্রিটিসিজম, এবং জুডিশিয়ারি কিভাবে ম্যারেজকে ডিফাইন করেছে সেগুলো। এরপর যে পিউরলি সিভিল কন্ট্রাক্ট, ম্যারেজ আদৌ ইনফ্লুয়েন্স কন্ট্রাক্ট কিনা সেই বিষয়টা আমরা দেখার চেষ্টা করলাম। আগামী ক্লাসে আমরা দেখব যে বিয়ে করার ক্ষেত্রে কি কি কন্ডিশন